সকলেই শুভ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড প্রফ পরীক্ষার্থী আছি তারা ইতোমধ্যেই জেনেছি যে আমাদের প্রফের সম্ভাব্য ডেট সম্পর্কিত একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে ইনশাআল্লাহ ডিসেম্বরের 3rd উইক থেকে ধাপে ধাপে আমাদের প্রফ শুরু হয়ে যাবে। আর সেটা যদি হয় তাহলে আমাদের হাতে আছে আর মাত্র 2 মাস। কিন্তু এত কম সময়ে প্রফের প্রিপারেশনটা সহজে এবং দ্রুত নেওয়ার জন্য এক্সিস মেডিকেল স্কুল থেকে একটি ব্যতিক্রমী লাইভ সেশনের আয়োজন করা হয়েছে। আর সেখানে আমাদের সেকেন্ড প্রফ পরীক্ষার্থীদের জন্য রয়েছে 45 minutes review classes on community medicine and 45 minutes review classes on forensic medicine. আর আমাদের আজকের সেশনটি 45 minutes review classes on community medicine, যেখানে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আলিমা তাসনিম আইভি, রাজশাহী মেডিকেল কলেজ, 3য় বর্ষ। আর আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আপু মালিহা তাসনিম ফাতেমা মেধা। আপু পড়াশোনা করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4র্থ বর্ষে। এবং আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আপু অনার্স পেয়েছেন ফার্স্ট প্রফে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি ও ফিজিওলজিতে এবং সেকেন্ড প্রফে কমিউনিটি মেডিসিনে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকেও অনেক আজকে ধন্যবাদ আপু আলোচনা সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপু। আজকে আপু আলোচনা করবেন আমাদের সাথে কমিউনিটি মেডিসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বিহেভিয়ারাল সায়েন্স, ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট নিয়ে। আশা করছি আপনারা সকলে সেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে মেনশন দিয়ে আমাদের সাথে থাকার জন্য সাহায্য করবেন। তাহলে চলুন সেশনটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক বিহেভিয়ারাল সায়েন্স, ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট। আপু তাহলে আমরা শুরু করি। আচ্ছা আপু, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন কমিউনিটি মেডিসিন পড়ি, কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে ডেফিনেশনের কোনো শেষ নেই। আমরা স্যার ম্যাডামরাও আবার ডেফিনেশন খুব পছন্দ করেন। আমাদের প্রফ হোক, রিটেন হোক বা ভাইভা হোক, সবকিছু শুরু হয় ডেফিনেশন দিয়ে। আবার আমরা যদি আজকের টপিকটা দেখি বিহেভিয়ারাল সায়েন্স, যে চ্যাপ্টারটা, সেটাও শুরু হচ্ছে কিছু ডেফিনেশন দিয়ে, যেমন সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স। আবার যখন বিহেভিয়ারাল সায়েন্সের ডেফিনেশন দিচ্ছি সেখানেও কিছু ডেফিনেশন চলে আসছে, সোসিওলজি, সোশ্যাল সাইকোলজি, অ্যানথ্রোপোলজি। আপু এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, ঠিক আছে। বিহেভিয়ারাল সায়েন্স এটা কমিউনিটি মেডিসিনের অন্যতম একটা চ্যাপ্টার এবং এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে যে অনেকগুলো ডেফিনেশন আছে এবং ডেফিনেশন গুলো আসলে অত কঠিন না, একটু বুঝে বুঝে পড়লেই বলা যাবে। এবং ডেফিনেশন গুলা কিছু কিছু ডেফিনেশন আছে যে WHO যে ডেফিনেশন গুলা দিয়েছে সেগুলো একদম পিন পয়েন্ট পারতে হয়, কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সের যে ডেফিনেশন গুলো আছে ওগুলা কিন্তু WHO প্রদত্ত না। সেজন্য নিজের সুবিধা মতো আমি চাইলেও ডেফিনেশন চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এই ক্ষেত্রে রিকমেন্ড করব নিজেদের লেকচারে স্যার ম্যাডামরা আমাদের কলেজে লেকচারে যেটা রিকমেন্ড করেন আমরা সেটা যদি আমরা ভাইভাতে বলি তাহলে কিন্তু অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে আমি এখন প্রথমে বিহেভিয়ারাল সায়েন্সের প্রথম যে টপিকটা সেটা যাই। তো বিহেভিয়ারাল সায়েন্স জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ সোশ্যাল সায়েন্স, কারণ বিহেভিয়ারাল সায়েন্সটা মূলত সোশ্যাল সায়েন্সেরই একটা অংশ। তাহলে হোয়াট ইজ সোশ্যাল সায়েন্স? Our definition, the term social science is applied to those disciplines which are committed to the scientific examination of human behavior. মানে হচ্ছে হিউম্যান বিহেভিয়ারের সাথে যত রকমের ডিসিপ্লিন বা সাবজেক্ট আছে সেগুলোকেই আমরা
সোশ্যাল সায়েন্স হিসেবে ধরে নিতে পারি। এবং এখানে কিছু কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। 5টা কম্পোনেন্ট আছে, 5টাই বলতে হবে। প্রথম থেকে বলে যাই, একটা হচ্ছে ইকোনমিক্স অথবা হেলথ ইকোনমিক্স, আরেকটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তারপর আরেকটা সোশিওলজি অথবা মেডিকেল সোশিওলজি, তারপর সোশ্যাল সাইকোলজি এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এখন আমি যদি চাই একই সাথে ডেফিনেশন এবং কম্পোনেন্ট একই সাথে মনে রাখবো, তাহলে কিন্তু আমি সোশ্যাল সায়েন্সের ডেফিনেশনটা এভাবেও বলতে পারি, সোজা কথায় একদম, দ্য স্টাডি অফ ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশিওলজি ইজ কল্ড সোশ্যাল সায়েন্স। মানে আমি 5টা যে কম্পোনেন্ট আছে সেটাকে শুধু সামনে স্টাডি অফ বললেই আরেকটা সোশ্যাল সায়েন্সের খুব সহজ একটা ডেফিনেশন হয়ে যায়। ওইটাও কিন্তু টিচাররা একসেপ্ট করতে পারবেন, যেহেতু আমি কম্পোনেন্ট গুলাই বলছি। এবার যাই সোশ্যাল সায়েন্সের যে পার্ট আছে, বিহেভিয়ারাল সায়েন্স, মানে আমাদের আজকে সাবজেক্টের আলোচ্য বিষয়। আমরা যদি এতক্ষণ যে 5টা কম্পোনেন্ট বললাম, সে 5টা কম্পোনেন্টের প্রথম 2টা কম্পোনেন্ট মানে হেলথ ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স বাদ দেই, তাহলে যে জিনিসটা বাকি থাকবে সেটাই হচ্ছে মূলত বিহেভিয়ারাল সায়েন্স। তাহলে আমি বিহেভিয়ারাল সায়েন্সের ডেফিনিশন বললে এটা বলতে পারি, the scientific study of psychology, anthropology, and sociology which is connected with and deals with human behavior is called the behavioral science. আমি কিন্তু এখানে ডেফিনেশনের মধ্যে আমার বিহেভিয়ারাল সায়েন্সের 3টা যে কম্পোনেন্ট, যেইটা নিয়ে আমাদের আজকের পুরো চ্যাপ্টারটা থাকবে, সেটা পেয়ে যাচ্ছি। 3টা কম্পোনেন্ট হচ্ছে মেডিকেল সোশিওলজি, সোশ্যাল সাইকোলজি এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এখন আমরা যদি জানতে চাই যে এগুলো কি, মেডিকেল সোশিওলজি, মেডিকেল সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, তাহলে নাইস টু নোর জন্য জানা যায়, অথবা ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে। কিন্তু এই 3টা টপিকে রিটেনের জন্য একমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল সোশিওলজি ডেফিনেশন এবং কম্পোনেন্ট, কিন্তু সাইকোলজি এবং হচ্ছে অ্যানথ্রোপোলজি এগুলো চাইলে ডেফিনেশনটা ভাইবার মধ্যে স্যার ম্যাডামরা জিজ্ঞেস করতে পারেন। তাহলে এখন প্রথমে মেডিকেল সোশিওলজিটা কি সেটা জেনে নিই। মেডিকেল সোশিওলজি জানার আগে সোশিওলজিটা একবার যদি আমরা ডেফিনেশনটা পড়ে যাই সোশিওলজি, তাহলে মেডিকেল সোশিওলজির অনেক বড় একটা ডেফিনেশন আছে, ওইটা একটু সহজ লাগতে পারে। যেমন সোশিওলজি ইজ এসেনশিয়ালি দ্য স্টাডি অফ সোশ্যাল অ্যাগ্রিগেশন অ্যান্ড গ্রুপ। ছোট কথায় আমি বলছি, মানে সোশিওলজি হচ্ছে আমার যে সোশ্যালি, আমি আমি যে সোসাইটিতে বাস করি সেখানে যে ছোট ছোট গ্রুপ আছে, যেমন ফ্যামিলি আছে, তারপর অনেকগুলো ফ্যামিলি মিলে, গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ফ্যামিলি মিলে একটা বাড়ি অথবা গোত্র হিসেবে, বংশ হিসেবে থাকে, তাদেরকে নিয়ে যত রকমের স্টাডি আছে সেটাকে আমি সোজা কথায় সোশিওলজি বলতে পারি। তাহলে এবার মেডিকেল সোশিওলজিটা কি? মেডিকেল সোশিওলজির ডেফিনেশনটা যদি আমি বলি, তাহলে বলবো প্রফেশনাল এন্ডেভার devoted to social epidemiology, the study of cultural factors and social relations in connection with illness and the social principles in healthcare organization and treatment. তাহলে এটা অনেক বড় একটা ডেফিনিশন দেখা যাচ্ছে, এখানে কিছু আমি পয়েন্ট আউট করে বলি। যেমন হচ্ছে প্রফেশনাল এন্ডেভার ডিভোটেড টু সোশ্যাল এপিডেমিওলজি, মানে হচ্ছে আমরা মেডিকেল প্রফেশনালসরা সোশ্যালি যে কোনো ডিজিজ অথবা অ্যাক্সিডেন্টের এপিডেমিওলজির জন্য আমরা যে এন্ডেভারটা প্রয়োগ করি সেটা, অথবা আমাদের আমরা তো ডাক্তারি প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসিং এর ক্ষেত্রে যে বিভিন্ন কালচারাল যে প্র্যাকটিস আছে আমাকে কিন্তু সেইগুলো সবসময় জানতে হবে, কারণ এক এক কালচারের বৈশিষ্ট্য এক এক রকম, এবং সেই অনুযায়ী দেখা যায় যে আমার ট্রিটমেন্টটা, আমার দেওয়া ট্রিটমেন্টটা অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, এবং সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনও অ্যারাইজ করতে পারে। সেই ক্ষেত্রে মেডিকেল সোশিওলজি আমাদেরকে হেল্প করবে কিভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের সাথে আমরা অ্যাডপ্ট করতে পারবো এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারবো। এবং দেখা যায় যে অনেক সময় অনেক রোগের কারণ হয়ে থাকে কোনো একটা নির্দিষ্ট সোশ্যাল কালচার, এবং সেই ক্ষেত্রে কোরিলেশনটা বের করা, ঠিক কোন সোশ্যাল কালচারের জন্য আমার এই ইলনেসটা হচ্ছে সেটা জানাও কিন্তু মেডিকেল সোশিওলজির একটা পার্ট। এবং এইভাবে হচ্ছে কোনো একটা
হেলথ অর্গানাইজেশন সে ট্রিটমেন্ট দিবে একটা সোসাইটিতে, কিভাবে অ্যাপ্রোচ করতে পারে, সেই ক্ষেত্রেও হচ্ছে মেডিকেল সোশিওলজি আমাদেরকে হেল্প করতে পারে। তাহলে কম্পোনেন্ট গুলো কি আছে? কম্পোনেন্ট গুলো আছে স্টাডিজ অফ হেলথ প্রফেশনালস, স্টাডিজ অফ রিলেশনশিপ অফ মেডিসিন টু পাবলিক ওয়েলফেয়ার, studies of social factors in etiology, prevalence, incidence and interpretation of disease। এতক্ষণ যেগুলো বাংলায় বললাম সেটাই মূলত ইংলিশেই এটি হবে। এরপর আমরা যে অ্যানথ্রোপোলজিতে, অ্যানথ্রোপোলজিতে মূলত ডেফিনেশনটা জিজ্ঞেস করতে পারে, আর একটু কম্পোনেন্ট আছে অ্যানথ্রোপোলজির, সেটা চাইলে এমসিকিউতে দেওয়া যেতে পারে। তো অ্যানথ্রোপোলজির যে ডেফিনেশন সেটা হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ম্যান। একদম সোজা কথায় এক লাইনে এটাই বলা যায় যে আমাদের যে ফিজিক্যাল, সোশ্যাল এবং কালচারাল হিস্ট্রি আমরা নৃতত্ত্ববিদরা যেই ভাবে বের করেছেন যে আমাদের হিউম্যানদের হিস্ট্রি, সেটাকেই মূলত অ্যানথ্রোপোলজি বলা যায়। এখন কম্পোনেন্টের মধ্যে আমি ডেফিনেশনে যা বললাম যে ফিজিক্যাল আছে, সোশ্যাল আছে, কালচারাল আছে, এবং যেহেতু আমি এটা মেডিকেল রিলেটেড একটা সাবজেক্ট করছি সেজন্য এখানে মেডিকেল অ্যানথ্রোপোলজি আছে। তাহলে দেখা যাচ্ছে আমি ডেফিনেশনটা পড়লেই কিন্তু কম্পোনেন্টটাও পেরে যাচ্ছি। তাই ডেফিনেশনটা ছোট, এইটা পারলেই হবে, এবং কম্পোনেন্ট গুলোর ব্রড হেডলাইন পড়ে এরপর হচ্ছে ভেতরের থেকে সামান্য একবার রিডিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে আসলে আর কিছু পড়ার নেই। আর এরপর হচ্ছে সাইকোলজি, যেটা হচ্ছে আমার বিহেভিয়ারাল সায়েন্সের লাস্ট যে কম্পোনেন্টটা সেইটা। সাইকোলজি ক্ষেত্রে সোশ্যাল সাইকোলজি হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সের পার্ট। এর আগে আমি সাইকোলজিটা পড়ি। সাইকোলজি যদি জানতে চাই তাহলে এটা ডেফিনিশন হতে পারে দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, of how people behave and why they behave in just the way they do। মানে হচ্ছে পিপল, মানুষ কেন এইভাবে আমরা আচরণ করি, এবং সে একই আচরণ কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রকাশ করা হতে পারে, সেইটাই হচ্ছে মূলত স্টাডি করে সাইকোলজি সাবজেক্ট। সোশ্যাল সাইকোলজি, যেটা আমার বিহেভিয়ারাল সায়েন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে এটা কনসার্নড উইথ দ্য সাইকোলজি অফ ইন্ডিভিজুয়ালস লিভিং ইন দ্য হিউম্যান সোসাইটি। তাহলে হচ্ছে সোসাইটির মধ্যে আমার যে সাইকোলজি আছে, সাইকোলজির ক্ষেত্রে সোসাইটি অথবা সোসাইটি বহির্ভূত কিন্তু অনেক মানুষ আছে, যেমন অনেকেই আমরা বলি সন্ন্যাসী আছে, ওনাদের বিহেভিয়ার বা ওনাদের সাইকোলজি কিন্তু সাইকোলজির মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আমার একটা নির্দিষ্ট সোসাইটির মানুষের সবার একসাথে যদি আমি বিহেভিয়ারটা পর্যালোচনা করতে যাই তাহলে সেটা আমার হবে সোশ্যাল সাইকোলজি। আশা করি বিহেভিয়ারাল সায়েন্স এইটুকু পড়লেই হবে। এটুকু রিডিং পড়ে এবং রিটেনের জন্য পড়লে ইনশাল্লাহ কমন আসবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আরো এক কোশ্চেন ছিল, কিন্তু আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আমাকে আমার সেকেন্ড কোশ্চেনটা স্কিপ করতে হচ্ছে। আপু, আমার আরেকটা কোশ্চেন, যে আমরা যখন এই অধ্যায়টা পড়ি, এই অধ্যায়ের মধ্যে আরেকটা টপিক আছে বিহেভিয়ার। এই বিহেভিয়ার থেকে আমাদের প্রফের রিটেন বা ভাইভাতে কি ধরনের কোশ্চেন আসতে পারে, বা প্রফের জন্য আমাদের এই টপিকটা গুরুত্বপূর্ণ কিনা, সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, বিহেভিয়ার টপিকটা আসলে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে বিহেভিয়ারের ডেফিনেশন এবং যে টাইপস গুলো আছে, টাইপসের সাথে টাইপসের ডেসক্রিপশনটা অনেক ভালো করে কিন্তু করতে হবে। তাহলে আমরা এখন বিহেভিয়ারের ডেফিনেশনটা দেখব। বিহেভিয়ারের ডেফিনেশন আমি আসলে আমার যে লেকচার আছে লেকচার থেকেই পড়েছিলাম। এখন আপনারা চাইলে পার্কের মধ্যেও আছে। পার্কের ডেফিনেশনটা হচ্ছে এমন যে হিউম্যান বিহেভিয়ার ইজ দ্য রেজাল্ট অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফ্যাক্টরস, বডি অ্যান্ড মাইন্ড ইন্টারাক্টিং ইন কমপ্লিকেটেড ওয়েজ। এখন আমি এই ডেফিনেশনটা পড়ে আসলে আমি বুঝতে পারি নাই, সেজন্য আমি আমার লেকচারের ডেফিনেশনটা পড়েছিলাম। সেইটা হচ্ছে কালেকটিভ ভলান্টারি মুভমেন্টস অফ দ্য বডি in a response to motives, attitudes and decisions of an individual is called behavior। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিহেভিয়ারের জন্য একটা নির্দিষ্ট মোটিভের জন্য, মোটিভ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব, তখন আসলে আরো ক্লিয়ার হবে। মোটিভ, তারপর হচ্ছে অ্যাটিটিউড, এবং একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের
যে ডিসিশন আছে এবং এই তিনটার উপর নির্ভর করে সে শারীরিকভাবে যেই কালেকটিভ ভলান্টারি মুভমেন্টটা শো করে সেটাকেই আমরা বিহেভিয়ার বলতে পারি। মানে বিহেভিয়ারটা কিন্তু আমি চোখে দেখব, চোখে, মানুষের চোখে যে আচরণটা প্রকাশ পায় সেটাকেই মূলত আমরা বিহেভিয়ার হিসেবে বলতে পারি। এখন হচ্ছে বিহেভিয়ার কত প্রকারের হয়। পার্কে বিহেভিয়ারের ব্রড হেডলাইন আছে 3 প্রকারের, কিন্তু আমি যদি পাশে এগুলোর ভেতরে ডিসক্রিপশনে একটু ছোট ছোট করে খুঁজতে যাই তাহলে কিন্তু মোটামুটি বিহেভিয়ারের টাইপস হচ্ছে 12 প্রকারের আছে। এখন এই যে 12 প্রকার, এটা শুনে অনেক ভয় লাগবে, কিন্তু আসলে এটা কিন্তু অত কঠিন কিছু না। কারণ হচ্ছে এখানে জোড়ায় জোড়ায় আছে এবং একবার যদি রিডিং পড়া যায় তাহলে কিন্তু ইজিলি এটা পারা যাবে। যেমন প্রথম বিহেভিয়ারটা হচ্ছে কন্ডিশনাল বিহেভিয়ার অর রেসপন্সিভ বিহেভিয়ার। এইটার ক্ষেত্রে কন্ডিশনাল বিহেভিয়ারটা হচ্ছে এমন যে আমি একটা মোটিভেশন দিব এবং সেই মোটিভেশনের রেসপন্সে আপনার যে বিহেভিয়ারটা হবে সেটাই হচ্ছে কন্ডিশনাল বিহেভিয়ার অথবা রেসপন্সিভ বিহেভিয়ার। তারপর হচ্ছে কনসাস বিহেভিয়ার আর আনকনসাস বিহেভিয়ার। কনসাস বিহেভিয়ার হচ্ছে সেই বিহেভিয়ারটা যেটা আমার কনসাস মাইন্ড, মানে আমার সেরেব্রাল কর্টেক্স সরাসরি আমার ভলান্টারি মাসেল গুলাকে যে কনসাস বিহেভিয়ারটা এমন যে সেরেব্রাল কর্টেক্স আমার ভলান্টারি মাসেলস গুলাকে সরাসরি অর্ডার দিচ্ছে যে তুমি এই বিহেভিয়ারটা করো, এবং আমার কনসাস মাইন্ড সেটা জানে যে আমি এটা করছি। কিন্তু আনকনসিয়াস বিহেভিয়ার ইন দ্য কন্ট্রারি এমন যে আমার সাবকনসিয়াস মাইন্ড অর্ডার দিবে যে তুমি এই কাজটা করো, ভলান্টারি মুভমেন্ট করো, কিন্তু কনসিয়াস মাইন্ড সেটা জানতে পারবে না। এটা এটা আসলে আমরা সবাই জানি, আমরা আনকনসিয়াস বিহেভিয়ার অনেক সময় অনেক ভাবে করতে পারি। ঘুম থেকে উঠার পরও অনেকে আনকনসিয়াস বিহেভিয়ার করে থাকে। এরপর আছে কোভার্ট বিহেভিয়ার, ওভার্ট বিহেভিয়ার, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, গ্রুপ বিহেভিয়ার। নাম শুনেই আসলে বোঝা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি যে বিহেভিয়ার করা হয় সেটা ইন্ডিভিজুয়াল, আর গ্রুপ বিহেভিয়ার হচ্ছে একটা গ্রুপের মাধ্যমে সবাই যদি একই বিহেভিয়ার করে তাহলে সেই বিহেভিয়ারটা কেন করছে সেটা হচ্ছে গ্রুপ বিহেভিয়ার। তারপর হচ্ছে একটা ইনেট বিহেভিয়ার আর একটা লার্নড বিহেভিয়ার। ইনেট বিহেভিয়ার মানে হচ্ছে যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। ধর একটা বাচ্চা যদি ব্যথা পায় তাহলে সে কান্না করবে, সে ব্যথা পাচ্ছে তার রেসপন্সে সে কান্না করছে, মানে এটা একটা বিহেভিয়ার হিসেবে আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে ভলান্টারি মাসেল মুভমেন্ট হচ্ছে। এই জিনিসটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয় না, সে জন্মসূত্রেই ব্যথা পেলে কান্না করবে এমনটা। কিন্তু যেটা লার্নড বিহেভিয়ার সেটা হচ্ছে আমাকে শিখিয়ে দেওয়া হলো এবং সেই শিখানোর যে শিক্ষাটা গ্রহণ করে আমি যে বিহেভিয়ারটা প্রকাশ করব সেটাই হচ্ছে লার্নড বিহেভিয়ার। যেমন আমি কোনো বাচ্চাকে যদি বলি তুমি সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, এবং সে তার প্রেক্ষিতে যদি সবসময় সত্য কথা বলে তাহলে সেটা তার লার্নড বিহেভিয়ার হবে। এরপর হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টপিক, যে তিনটা আসলে পার্কেও ব্রড ডেফিনেশন আছে এবং আসলে টাইপ গুলা বাকি 9টা টাইপ না বললেও চলে, কিন্তু এই তিনটা টাইপ অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে হেলথ বিহেভিয়ার, ইলনেস বিহেভিয়ার এবং ট্রিটমেন্ট বিহেভিয়ার। তাহলে প্রথমে হেলথ বিহেভিয়ারে যাই। এখানের মধ্যে হেলথ বিহেভিয়ার হচ্ছে এটা দোজ অ্যাক্টিভিটিস পিপল আন্ডারটেক টু অ্যাভয়েড। হেলথ বিহেভিয়ারটা মূলত হচ্ছে এমন একটা বিহেভিয়ার যেটার কারণে মূলত পিপল সুস্থ থাকতে পারে। এখন নিজের সুস্থতার ক্ষেত্রে যে বিহেভিয়ার গুলা সম্পর্কযুক্ত, এখন সেটা এমনও হতে পারে যে কমপ্লায়েন্স বিহেভিয়ার মানে হচ্ছে সুস্থতার দিকে আমাদেরকে যে বিহেভিয়ার গুলা নিয়ে যায় সেটা, অথবা অ্যাভয়েডেন্স বিহেভিয়ার মানে সুস্থতা থেকে দূরে যে বিহেভিয়ার গুলা নিয়ে যায়, অথবা সুস্থ থাকার যে উপায়গুলো সেটাকে যদি আমি অ্যাভয়েড করি তাহলে যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। তাহলে হেলথ বিহেভিয়ারের সংজ্ঞাটা হচ্ছে those activities people undertake to avoid disease and to detect asymptomatic infections through appropriate screening test। মানে হচ্ছে যে আমি আগে বলেছি যে যে বিহেভিয়ার গুলো সে সুস্থ থাকার জন্য করে থাকে এবং হচ্ছে কোনো কারণে আমাদের এখন কোভিড-19 যে রোগের সময় চলছে, তখন হচ্ছে আমরা এখন সামান্য একটু খারাপ লাগলে অথবা একটু অ্যানোজমিয়া হলেই আমরা হয়ে যাচ্ছি যে আমার কি
করোনা হলো, তো এই যে বিহেভিয়ার গুলো সেগুলো সবগুলো কি হেলথ বিহেভিয়ার বলা যায়। এবং এই ক্ষেত্রে আমরা স্ক্রিনিং টেস্টটাকেও হেলথ বিহেভিয়ারের মধ্যে আনতে পারি। এখন দুইটা ভাগ করা হয়, আমি বলেছিলাম একটা কমপ্লায়েন্স বিহেভিয়ার আর একটা অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। কমপ্লায়েন্স বিহেভিয়ার হচ্ছে এটা আমাকে টুয়ার্ডস দ্য ডিজায়ার্ড অ্যাকশন, এবং এই ডিজায়ার্ড অ্যাকশনটা কি মানে হচ্ছে আমি নিজে সুস্থ থাকবো, সেই সুস্থ থাকার প্রতি যে বিহেভিয়ার গুলা আমাকে নিয়ে যায় অথবা যে মোটিভ গুলা আমাকে নিয়ে যায়। যেমন বলতে পারি যে আমি ইমিউনাইজিং, একসেপ্টিং ইমিউনাইজেশন, তারপর হচ্ছে নিউট্রিশিয়াস ফুড নিব, তারপর এক্সারসাইজ করব, তারপর রেস্ট স্লিপ ফর 6 to 8 hours, এগুলো সবগুলো যদি আমি মেনে চলি নিয়মিত তাহলে সেটা কমপ্লায়েন্স বিহেভিয়ার হবে। আর এটার উল্টোটাই মূলত হচ্ছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, যেটাতে হচ্ছে people move away from the disliked or feared situation। যেমন হচ্ছে আমি এই বিহেভিয়ার গুলা, যেই জিনিসগুলো আমার শরীরকে অসুস্থ করে দিবে সেই অসুস্থ করা জিনিসগুলো আমি অ্যাভয়েড করে ফেলছি। মানে একটা ক্ষেত্রে এই বিহেভিয়ার গুলোকে আমি একসেপ্ট করছি, আর একটা ক্ষেত্রে আমি বিহেভিয়ার গুলোকে অ্যাভয়েড করছি। এটাই হচ্ছে মূলত, এটার নামের মধ্যেই আসলে বোঝা যায় যে এটা বলতে কি বোঝাচ্ছে। এখন হচ্ছে এরকম কি কি ডিসলাইকড অ্যাকশন থাকতে পারে, যেমন হচ্ছে কেউ অনেক চেইন স্মোকার, কন্টিনিউয়াসলি স্মোকিং করছে, এরপর হঠাৎ করে তার মনে হলো আচ্ছা এভাবে তো আমার শরীরে ক্ষতি হতে পারে, তাহলে আমি স্মোকিংটা অফ করে দিই। তাহলে এটাই হচ্ছে স্টপিং দ্য ইউজ অফ সিগারেট, স্মোকিং হতে পারে। তারপর হচ্ছে ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, এটাও হতে পারে। এটা গেল হেলথ বিহেভিয়ার। এরপর একটা হচ্ছে ইলনেস বিহেভিয়ার। ইলনেস বিহেভিয়ারটা হচ্ছে সেই বিহেভিয়ার যেটা আমার কোনো রোগের সিমটম দেখা গেল তখন আমি যেভাবে রিয়াক্ট করব সেটাই মানে হচ্ছে ইলনেস বিহেভিয়ার। এখন সাধারণত আমরা নর্মাল মানুষের যদি ইলনেস বিহেভিয়ারটা দেখি তাহলে দেখবো যে এমন হয় যে আমার আজকে একদিন জ্বর এসেছে, তখন আমি ভাবি আচ্ছা ঠিক আছে আমার জ্বরটা কি একটু অপেক্ষা করবো, যে জ্বরটা কালকের মধ্যে চলে যাবে নাকি। যদি চলে যায় তাহলে তো ভালো, আর যদি না চলে যায় তাহলে হচ্ছে আমি কোনো ডক্টর বা কারোর সাথে আলোচনা করব। আবার ডক্টর বা কারোর সাথে আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মানুষজন প্রফেশনাল মানুষ অথবা প্রফেশনাল এক্সপার্টাইজ যাদের আছে ডক্টরদের চেয়েও দেখা যায় যে কাছের মানুষদের কাছে বেশি যায়। ঠিক এই কারণে দেখা যায় যে গ্রামের ক্ষেত্রে মানুষ এমবিবিএস ডাক্তারের চেয়েও কবিরাজ, তারপর হচ্ছে যারা গ্রাম্য ডাক্তার তাদের কাছে যেতে বেশি পছন্দ করে। এই মূল কারণ হচ্ছে এই ইউনিক বিহেভিয়ার। তারা মেডিকেল হেল্পের চেয়েও মূলত হচ্ছে যে পার্সোনাল অথবা নিজেদের চেনা জানা যারা আছে তাদের সাথে কথা বলতে আগে বেশি ভালো ফিল করে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এটার কারণে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে ট্রিটমেন্ট বিহেভিয়ার। ট্রিটমেন্ট বিহেভিয়ার হচ্ছে আমি আমার কাছে আসলো, আমি ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে তারা সেই ট্রিটমেন্টটা সঠিকভাবে পালন করলো কিনা সেইটা দেখাটাই হচ্ছে যে ট্রিটমেন্ট বিহেভিয়ার। যেমন কেউ আমি মেডিকেশন দিলাম, মেডিকেশন নিল সে, অথবা আমি তার ডে টু ডে অ্যাক্টিভিটি রেগুলেশন করে দিলাম যে সল্ট ইনটেক করতে পারবে না, অথবা রেগুলার এক্সারসাইজ করবেন, সে সেগুলা মেনে চলছে নাকি সেটা দেখাটাই হচ্ছে ট্রিটমেন্ট বিহেভিয়ার। এরপর বিহেভিয়ার থেকে জানার বিষয় আছে যে টাইপস অফ রেসপন্সেস। মানে আমি একটা কথা বলেছিলাম যে প্রথমে রেসপন্সিভ বিহেভিয়ার। এখন রেসপন্সিভ বিহেভিয়ার ক্ষেত্রে আমরা মূলত কিভাবে রেসপন্স দিতে পারি, এবং আমরা ডেফিনেশনের মাধ্যমে মূলত দেখেছি যে বিহেভিয়ারটা মূলত আর কিছুই না, এটা হচ্ছে একটা রেসপন্সেস যেটা কোনো একটা স্টিমুলাই অথবা মোটিভের ক্ষেত্রে আমরা দেখে থাকি, সেটা ভলান্টারি মাসলের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তাহলে কি কি রেসপন্স আছে? একটা হচ্ছে ফিজিক্যাল রেসপন্স, যেখানে হচ্ছে হ্যাবিট, তারপর স্কিল আছে, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে অর্গানিক রেসপন্স, ইমোশন, ফিলিংস, টেনশন, এটাও এর পরের টপিক আসলে এগুলাই। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল রেসপন্স, যেখানে পারসেপশন মানে আমি বুঝতে পারছি নাকি, এবং থিঙ্কিং বুঝে আমি জিনিসটাকে নিজে চিন্তা করছি নাকি, এবং চিন্তা করে এবং এরপর হচ্ছে রিজনিং, চিন্তা করে আমি বুঝতে পারছি নাকি যে এটার কারণটা আসলে কি, এবং সেই শিক্ষাটা আমি অন্য ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি নাকি। এই পুরো জিনিসটাই আসলে ইন্টেলেকচুয়াল রেসপন্স। আশা করি বিহেভিয়ার এইটুকু পড়লেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে টপিকটা বুঝিয়ে দিয়েছেন মাশাআল্লাহ।
আপু আমার পরের কোশ্চেনটা হচ্ছে আমরা যখন আইটেম দিয়েছি বা অ্যাসেসমেন্টের ভাইবা গুলো দিয়েছি তখন দেখেছি যে স্যার ম্যাডামরা প্রায় সবাইকেই একটা কোশ্চেন করছিল যে মোটিভেশন কি, মোটিভেশনের টাইপ গুলো কি। আপু এই মোটিভেশন টপিকটা যদি আমাদেরকে ক্লিয়ার করে দিতেন, একটু বুঝিয়ে দিতেন যদি। আচ্ছা, আমরা যখন বিহেভিয়ারের ডেফিনেশনটা পড়েছিলাম ওইখানে আসলে মোটিভ এসে গিয়েছিল, এবং মোটিভেশন এই জিনিসটা কিন্তু ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এটা আসলে আমাদের লেকচারে স্যার ম্যাডামরা যেটা ফলো করতে বলেছে সেটা পড়লেই হবে, কোনো ধরা বাঁধা কোনো ডেফিনেশন নেই। এখন আমি নিজে যেটা পড়েছিলাম সেটা বলি, যে মোটিভেশন ইজ অ্যান ইনার ফোর্স which drives a person to a certain action। মানে হচ্ছে এইটা, মোটিভেশন জিনিসটা আমি চোখে দেখবো না, আমার বিহেভিয়ারের ক্ষেত্রে হচ্ছে আমি চোখে দেখবো। মোটিভেশন মোটিভেশন আগে আমার ইনার ফোর্স হিসেবে থাকবে, এরপর আমি একটা সার্টেন অ্যাকশন করতে যাবো এবং সেই সার্টেন অ্যাকশন করতে গিয়ে মূলত আমার বিহেভিয়ারটা প্রকাশ পাবে। এই জিনিসগুলো আসলে এইভাবেই কানেক্টেড, ইন্টারকানেক্টেড। তো মোটিভেশন, প্রথম যে ইনার ফোর্সটা আমাকে কাজটা করতে বাধ্য করেছে সেটাকেই মূলত মোটিভেশন বলা যায়। এখন প্রথমে তাহলে এরপর আমি চেইন অফ মোটিভেশনটা বলে যাই, মানে ঠিক কি কি কারণে একটা ইনার ফোর্স আসতে পারে আমাদের নর্মাল হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে, মোটিভেশনটা মূলত কিভাবে আসে। সেখানে প্রথমেই দেখি যে ফেল অথবা নিড, মানে প্রথমেই আমার মনে হয় যে আচ্ছা আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার মনে হওয়ার পর এরপর এরপর হচ্ছে ওয়ান্ট অর গোল। তখন হচ্ছে আমি ঠিক করি যে আচ্ছা এই জিনিসটা আমার এই সময়ের মধ্যে দরকার, অথবা এই জিনিসটা আমার এই সময়ের মধ্যে পেলে আমার জন্য ভালো হতো এবং এভাবে এভাবে আমি পেতে পারি। এইটা হচ্ছে ওয়ান্ট অর গোল, এটা নির্ধারণ করা। এরপর হচ্ছে টেনশন। টেনশন মানে হচ্ছে যে আমি থিঙ্ক রিজনিং করতে থাকবো, যে আচ্ছা আমি আমি তো ঠিক করলাম যে আমি এটা পাবো, কিন্তু আমি এটা কিভাবে পেতে পারি এবং আসলে পাবো কি পাবো না, সেইটা হচ্ছে টেনশন। এবং এই টেনশন থেকেই আমাদের আসে যে হ্যাঁ আমাকে এটা পেতে হবে এবং সেই জন্য আমার কিছু একটা করতে হবে। কিছু করতে গিয়েই তখন আসে আমার পরের, সেটা হচ্ছে ফর অ্যাচিভিং গোল, অ্যাকশনস ফর অ্যাচিভিং গোল হওয়ার পর এরপর আমার আসে স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্ট। স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্ট আসলে অ্যাকশনস ফর অ্যাচিভিং গোল একসাথে পরপর হতেও পারে, অথবা এর আগে আমরা আরো একটা পয়েন্ট লাগাতে পারি, সেটা হচ্ছে ফেইলিউর। মানে সবসময় তো হয় না, তবে ফেইলিওরের পর হচ্ছে আবারও কিন্তু সাইকেল চেইনটা ঘুরতে থাকবে। ফেইলিওরের পর সে আবার প্রয়োজন অনুভব করবে, আবার সে গোল নির্ধারণ করবে এবং তার আবার টেনশন হবে, আবার অ্যাক্টিভিটি করবে এবং আলটিমেটলি স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্ট হবে, এবং তখনই হচ্ছে তার মোটিভেশনটা শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে এভাবেই হচ্ছে মোটিভেশনটা আমরা পেতে পারি। এরপর হচ্ছে অবজেক্টিভ অর ইম্পর্টেন্স অফ মোটিভেশন। সেখানের মধ্যে হচ্ছে টু ইমপ্রুভ কমিটমেন্ট আছে, টু ইমপ্রুভ পার্টিসিপেশন আছে, টু ইমপ্রুভ পারফরমেন্স আছে। এখানে আসলে বোঝানোর কিছুই নাই। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা তুমি বলেছো যে আইটেমের সময় জিজ্ঞেস করে থাকে, সেটা হচ্ছে যে মেথডস অফ মোটিভেশন। আচ্ছা, আইটেমের সময় মোটিভের টাইপটা জিজ্ঞেস করে থাকে, সরি, মেথডস অফ মোটিভেশনটাও কিন্তু ভাইভাতে অনেক জিজ্ঞেস করে থাকে। সেখানে ক্ষেত্রে হচ্ছে যে মেথডস অফ মোটিভেশনের মধ্যে পয়েন্ট আছে। 8টা পয়েন্ট যদি পর পর একসাথে সিরিয়ালি বলা যায় তাহলে কিন্তু অনেক ভালো। আর যদি না পারা যায়, এটা আসলে অত একদম এটা না পারলে একদম ফেল হয়ে যাবে সেরকম কোয়েশ্চেন না। যাই হোক, এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে মোটিভেশন বাই অবজেক্টিভ, তারপর হচ্ছে মোটিভেশন বাই চ্যালেঞ্জ, তারপর মোটিভেশন বাই লিডারশিপ, তারপর মোটিভেশন বাই, উপরে বলেছিলাম পার্টিসিপেশন, মোটিভেশন বাই কম্পিটিশন, তারপর মোটিভেশন বাই রিকগনিশন, মোটিভেশন বাই এমপ্যাথি এবং মোটিভেশন বাই চেঞ্জ। এই মেথড গুলার মাধ্যমে আমরা মোটিভেশন পেয়ে থাকি। এটা আসলে অত না পড়লেও হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মোটিভেশন জিজ্ঞেস করতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর আসি যে হ্যাঁ, যেটা বলছিলে যে হোয়াট ইজ মোটিভ এন্ড হোয়াট ইজ দ্য টাইপ অফ মোটিভ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা চাইলে রিটেনেও দিতে পারে। তারপর হচ্ছে টাইপস অফ মোটিভ, এটা ভাইভাতে অনেক সবসময় জিজ্ঞেস করে। এবং এখানে যে যে ইয়াগুলো আছে, এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলা ইজিলি এমসিকিউ দিয়ে দেয়।
সবসময় দেখা যায় এমসিকিউ তে একটা দুইটা পয়েন্ট তুলে দিল আর বাকিগুলো অন্য থেকে দিয়ে দিলে, তো বললো যে কোনগুলো প্রাইমারি মোটিভ অথবা কোনগুলো সেকেন্ডারি মোটিভ, এভাবে কিন্তু একসাথে মিলিয়ে মিলিয়ে দিয়ে দেয় এমসিকিউ। তো সেই জিনিসটা এখানে এক্সাম্পল গুলো অনেক ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমি মোটিভটা বলি যে মোটিভটা কি। মোটিভ আমি পড়েছিলাম যে একদম মোটিভেশনের সাথে মিলিয়ে, মোটিভেশনের যে ডেফিনেশন সেটাকে আর একটু ছোট করে আমি মোটিভ করেছিলাম যে মোটিভ আর আর্জেস অর ডিজায়ার্স হুইচ ব্রিংস অ্যাবাউট অ্যাকশন। মানে সেই একই কথাই, ঘুরে ফিরে একই কথাই, যে আমার যে ইনার ফোর্সটা আছে, আমার যে আর্জ আছে, আমার যে ডিজায়ার, কোনো কিছু পাওয়ার যে ওয়ান্টটা আছে, সেটা আমাকে আহ যেটা সেটা আমাকে কোনো জিনিস অ্যাক্টিভিটি করতে বাধ্য করে। সেই বাধ্য করা জিনিসটাই হচ্ছে মূলত মোটিভ। এখন টাইপস অফ মোটিভের ক্ষেত্রে মূলত দুই প্রকারের মোটিভ আছে। একটা হচ্ছে প্রাইমারি মোটিভ। সেই প্রাইমারি মোটিভ গুলা আবার সেই যে জিনিসগুলা ইনবর্ন অথবা ইনেট যে ডিজায়ার গুলা আছে, মানে জন্ম থেকে যেগুলো প্রাপ্ত, সেগুলাই মূলত বলা যায় যে প্রাইমারি মোটিভ। সে এই প্রাইমারি মোটিভ গুলা আমাদের দেখা যায় যে পিপলকে বিভিন্ন অ্যাকশনের ক্ষেত্রে ধাবিত করে। সেই প্রাইমারি মোটিভ গুলোর মধ্যে কি আছে? হাঙ্গার আছে, তারপর সার্ভাইভাল আছে, তারপর সেক্স আছে, মানে আমাদের যে ইনস্টিংক্ট গুলো আছে যেগুলো আমরা কখনো শিখে আসি না, সেগুলাই মূলত প্রাইমারি মোটিভ। তারপর আছে সেকেন্ডারি মোটিভ। সেকেন্ডারি মোটিভ হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের যে ইনেট যে ডিজায়ার গুলো আছে সেগুলা বাদে মূলত যেই মোটিভ গুলো আছে সেগুলোকেই আমরা সোজা কথায় সেকেন্ডারি মোটিভ বলতে পারি। যেমন হচ্ছে আমি একটা বাচ্চাকে বললাম যে তুমি যদি এই সপ্তাহে একটা ভালো কাজ করো, আমি তোমাকে একটা চকলেট দিব। তো সে এই চকলেটের লোভে সে আজকে একটা দুইটা সপ্তাহের মধ্যে ভালো কাজ করলো, তাহলে এখানে চকলেটটা হবে আমার সেকেন্ডারি মোটিভ। কারণ এই চকলেটটা কিন্তু তার ইনেট অথবা ইনবর্ন ডিজায়ার ছিল না। এই চকলেটটা তাহলে এই ক্ষেত্রে সেকেন্ডারি মোটিভ হবে, কারণ এই চকলেটটার কারণেই সে একটা অ্যাকশনের দিকে গেল, অ্যাকশনটা কি, সে ভালো কাজ করলো। এরকম আরো কিছু আছে, যেমন রিকগনিশন। কোনো কেউ আন্তর্জাতিক ভাবে রিকগনিশন পেতে চায়, সেজন্য সে কোনো আন্তর্জাতিক কোনো কিছুতে পার্টিসিপেট করলো, এরকম কিছু হতে পারে। এখন আর একটা হচ্ছে সোর্সেস অফ মোটিভ। সোর্সেস অফ মোটিভের মধ্যে হচ্ছে বায়োজেনিক অথবা সোশিওজেনিক। বায়োজেনিকটা মূলত হচ্ছে আমি প্রাইমারি মোটিভ, যেগুলো প্রাইমারি মোটিভ। আর সোশিওজেনিক সেকেন্ডারি মোটিভে আসতে পারে। তারপর কনসিয়াস অথবা আনকনসিয়াস। কনসিয়াসলি আমার যে মোটিভটা থাকে সেটা হচ্ছে কনসিয়াস মোটিভ, আর কনসিয়াস মোটিভ গুলা মূলত হচ্ছে সেকেন্ডারি মোটিভ। আর আনকনসিয়াস যে মোটিভ গুলো আছে এগুলো মূলত প্রাইমারি মোটিভ। প্রাইমারি মোটিভ গুলা কিন্তু আনকনসিয়াস মোটিভ। আর একটা হচ্ছে ইনেট অর লার্ন মোটিভ। এই যে বললাম এতক্ষণ তো আসলে এটাই বলেছি, এরকমই হচ্ছে ইনেট অর লার্ন মোটিভ। আচ্ছা, আশা করি মোটিভটা হয়ে গেছে, মোটিভেশনটা। জি আপু, ইনশাআল্লাহ অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আর কোনো সমস্যাই নেই, এত কিছু পড়ছিলাম না যখন মোটিভেশন ছিলাম। আপু, আমার পরের কোশ্চেনটা হচ্ছে যে যখন আমরা বিহেভিয়ারাল সায়েন্সটা পড়ি, বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে আরো কিছু টার্ম আমাদের সামনে চলে আসে, যেমন ইমোশন, হ্যাবিট, হায়ারার্কি অফ নিডস। আপু, এই টপিকগুলো আমাদের প্রফের জন্য কতটা ইম্পর্টেন্ট? এগুলো আসলে প্রফের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, অনেস্টলি। এগুলো আসলে প্রফের মধ্যে এত সাবজেক্ট থাকে, এবং হচ্ছে মূলত এর মধ্যে এপিডেমিওলজি, তারপর আমাদের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে প্রথম দিকে, চ্যাপ্টার গুলো কনসেপ্ট অফ হেলথ, কনসেপ্ট অফ ডিজিজ, তারপর হচ্ছে অন্যগুলো পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, অথবা আমাদের যে হেলথ কেয়ার হেলথ কেয়ারের যে স্ট্রাকচার আছে, ওগুলো এত বেশি ইম্পর্টেন্ট যে আসলে বিহেভিয়ারাল সায়েন্সের এত ভিতরে যাওয়া পসিবল হয় না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমাদের কিছু ভাইবা কার্ড থাকে, ভাইবা কার্ডের মধ্যে অনেক সময় এই আনকমন টপিক গুলা কিন্তু ঢুকে যেতে পারে। তখন হচ্ছে এই জিনিসগুলো তখন যদি জিজ্ঞেস করে, কারণ ভাইবা কার্ডে জিনিসই তো প্রথমে জিজ্ঞেস করে, সে জিজ্ঞেস করে তখন যাতে আমি একদম পুরো ব্ল্যাক আউট হয়ে না বসে থাকি, সেজন্য হচ্ছে আমি রিকমেন্ড করব অন্তত শুধু চোখ বুলিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এই জিনিসগুলো তুমি যদি একটু বানিয়ে বানিয়ে অথবা বাংলায় বলে দাও, তাহলেও কিন্তু অত বেশি সমস্যা হবে না, কারণ এগুলোর ডেফিনেশনটা অত বেশি ইম্পর্টেন্ট না। সেই জন্য অথবা অনেক সময় এমসিকিউতেও আসতে পারে। তাহলে আমি একটু ইমোশনটা বলে দিই। ইমোশনের ক্ষেত্রে ডেফিনেশনটা হচ্ছে যে স্ট্রং ফিলিং অফ দ্য হোল অর্গানিজম। এটা হচ্ছে ইমোশন।
আসলে পার্কে এই জিনিসগুলো খুব হ্যাফাজার্টলি আছে, অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়। এই জিনিসগুলো আসলে টিচারদের মনে হয় না অত বেশি জিজ্ঞেস করবে, তাও পড়ে রাখলে আসলে ভালো। তারপর হচ্ছে হয়তো জিজ্ঞেস করলে কি জিজ্ঞেস করতে পারে যে বলো ইমোশন কি, বাংলায় অথবা ইংলিশে বললে তো অনেক ভালো, বাংলায় বললেও হয়। তারপর জিজ্ঞেস করতে পারে যে কিছু ইমোশনের নাম বলো। এখন ইমোশনের নাম আসলে বানিয়ে বানিয়েও বলা যায়। কারণ আমি হ্যাপি, ফিয়ার, অ্যাঙ্গার, তারপর লাভ, হেট, অনেক রকমের ইমোশন আছে। এটা আসলে আমি বানিয়ে বানিয়েও বলতে পারবো। এরপর এর থেকে ভিতর থেকে আসলে কিছু জিজ্ঞেস করে না। তারপর আরেকটা জিজ্ঞেস করতে পারে যে টাইপস অফ ইমোশন। ইমোশন কিন্তু দুই রকমের, একটা হচ্ছে এক্সটার্নাল ইমোশন, যেটা আমি বাইরের থেকে দেখতে পারবো, যেমন ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমি হাসছি, সেটা দেখা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল ইমোশন। আরেকটা হচ্ছে ইন্টারনাল ইমোশন, যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ভয় পাই তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অ্যাক্টিভেশন হয়ে যায়। তখন হচ্ছে কি হয়, র্যাপিড পালস রেট হয়, ইনক্রিজড ব্লাড প্রেশার হয়। সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যে আমার এখন পালপিটেশন হচ্ছে অথবা আমার খুব খারাপ লাগছে, ঘাড় ব্যথা করছে, প্রেশার বেড়ে গেছে, ওটা বোঝা যায় না। এটাই মূলত হচ্ছে ইন্টারনাল ইমোশন, মানে আমাদের ইনার বডি রেসপন্স এক্সটার্নাল ইমোশনের প্রেক্ষিতে, সেটাই হচ্ছে ইন্টারনাল ইমোশন। এখন আর একটা জিজ্ঞেস করতে পারে অথবা রিটেনের মধ্যে অনেক সময় কমিউনিটি মেডিসিন আমরা জানি যে এক্সপ্ল্যানেটরি একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, যে লেজ হিসেবে একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, যে মূল কোয়েশ্চেন সাথে একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে দেয়। ওখানে দিতে পারে যে ইমোশন অ্যাফেক্টস হেলথ অ্যান্ড ডিজিজ, এটা এক্সপ্লেন করো। এই জিনিসটা আসলে একবার পড়ে নিজে নিজে বানিয়ে লিখলেও হবে, পড়ে লিখলেও হবে। এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা হ্যাবিটে যাচ্ছি। হ্যাবিটে যাই, যে এটা হচ্ছে যে অ্যাকাস্টমড ওয়ে অফ ডুইং, মানে আমি অনেক সময় হচ্ছে আমরা সবাই যে কোনো একটা জিনিস আহ, ধরা যায় যে এই জিনিসটা আনকনসিয়াস রেসপন্সিরই একটি রূপ, সেটা হচ্ছে হ্যাবিট। মানে আমি কনসিয়াসলি করব না, আনকনসিয়াসলি আমার হ্যাবিট যে এই জিনিসটা আমি এভাবেই করব এবং আমি এটা এভাবেই করে অভ্যস্ত, সেটাকেই মূলত হ্যাবিট বলা যায়। এবং এই ক্ষেত্রে আমি কোনো থিঙ্ক করে করব না যে আচ্ছা এই জিনিসটা আমি এভাবে করব, আমার এটা এসে যায়, আনকনসিয়াসলি এসে যায়, সেটাকে মূলত হ্যাবিট বলা যায়। তো হ্যাবিটের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ইনভলভিং ইন হ্যাবিট ফরমেশন, এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। কারণ হচ্ছে অনেক সময় বলে অথবা কোয়েশ্চেনটা ভাবে আসতে পারে, হাউ ক্যান ইউ চেঞ্জ দ্য ব্যাড হ্যাবিটস ইনটু গুড হ্যাবিটস, মানে কিভাবে হ্যাবিট ফরমেশন আমরা ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিট ফরমেশনে নিয়ে আসতে পারি, সেই কোয়েশ্চেনটা এক্সপ্ল্যানেটরি হিসেবে আসতে পারে। এটাও হচ্ছে যে চাইল্ডহুডে যদি আমি হ্যাবিট ফরমেশনের উপর জোর দিই তাহলে হতে পারে, অথবা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আমি যদি সেম হ্যাবিটটা রিপিটেশন করার ট্রাই করি, অথবা ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিটে করার ট্রাই করি, সেটাও হতে পারে। তারপর হচ্ছে এই জিনিসটা তো আসলে একদিনে হয় না, সেটা আমাকে নিজেকে মনে রাখতে হবে এবং বারবার চেষ্টা করে যেতে হবে। এভাবেই হচ্ছে মূলত আমি ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিটে নিয়ে যেতে পারি। তাহলে হ্যাবিট থেকে এইটুকুই, আর কিছু পড়া লাগবে না। এরপর হচ্ছে হায়ারার্কি অফ নিডস। হায়ারার্কি অফ নিডস মূলত হচ্ছে প্রথমে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাইন্ড অফ হিউম্যান নিড। হিউম্যান নিড গুলো কি কি আছে সেটা জানা হচ্ছে প্রথমে ইম্পর্টেন্ট, এবং সেটাকে এরপর আমরা একটার উপর একটা বসিয়ে হায়ারার্কি অফ নিড করবো, যেটা মূলত হচ্ছে অ্যাব্রাহাম এইচ ম্যাসলো করেছে। এখন এইখান থেকে হয়তো এই নামটা অ্যাব্রাহাম এইচ ম্যাসলোটা জিজ্ঞেস করতে পারে, কিন্তু আসলে কমিউনিটি মেডিসিনের আরো অনেক নাম আছে, সেই ক্ষেত্রে এটা হয়তো নাও জিজ্ঞেস করতে পারে, কিন্তু আইটেমে অবশ্যই জিজ্ঞেস করবে। আর আর হচ্ছে নিড গুলা কিন্তু ইম্পর্টেন্ট। নিড গুলার প্রথমে হচ্ছে বায়োলজিক্যাল নিড আছে, তারপর সোশ্যাল নিড আছে, তারপর ইকোনমিক্যাল নিড আছে, তারপর ইকো ইন্টিগ্রেটিভ নিড আছে। তো বায়োলজিক্যাল নিড গুলা হচ্ছে সেই নিড গুলা, যেমন হাঙ্গার, তারপর হচ্ছে শেল্টার, তারপর স্লিপ আছে, রিক্রিয়েশন আছে, ফ্রেশ এয়ার আছে, ওগুলা মূলত হচ্ছে বায়োলজিক্যাল নিড। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এমসিকিউ আসতে পারে এগুলার এক্সাম্পল গুলা একটু জাস্ট দেখে গেলে, কারণ এই জিনিসগুলো আসলে আহ মুখস্থ করা জিনিস না। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো দেখে একটু বুঝে নিলে, এরপর হচ্ছে বানিয়ে লিখলে অথবা বললে কোনো সমস্যা হয় না, কারণ এগুলো স্ট্রিক্টলি বইয়ের ভাষায় হইতে হবে এমন কোনো জিনিস না। তারপর হচ্ছে সোশ্যাল নিড আছে।
সোশ্যাল নিড গুলা কি? নিড ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, তারপর হচ্ছে রিকগনিশন, তারপর এডুকেশন, এগুলা সোশ্যাল নিড। তারপর হচ্ছে ইকোনমিক নিড আছে, ইকোনমিক সিকিউরিটি আছে, তারপর আমার অকুপেশন আছে, এগুলো আছে। তারপর ভোকেশনের যে সুবিধা সেগুলো, সেই নিড গুলো। তারপর হচ্ছে ইগো ইন্টিগ্রেটিভ নিড। ইগো ইন্টিগ্রেটিভ নিডটাই হচ্ছে মূলত আমার যে উপরের যে নিড গুলো, মানে ইন্টেলেকচুয়াল লেভেলের যে নিড গুলো আছে, সেটাকে আমি মূলত ইগো ইন্টিগ্রেটিভ নিড বলি। এটা আসলে আমাদের জীবনের জন্য এত বেশি, মানে এই জিনিসটা ছাড়া আমরা চলতে পারবো না এমন জিনিস না। কিন্তু মানুষ আসলে দেখা যায় যে এই ইগো ইন্টিগ্রেটিভ নিডটাকে অন্য যে নিড গুলো সেগুলোর উপরে সবসময় অবস্থান দেয়। এটাই আসলে হিউম্যান বিহেভিয়ার। কিন্তু আসলে উপরে যে বললাম, ওই তিনটা ছাড়া আসলে আমাদের লিভিং পসিবল না। কিন্তু এই ইগো ইন্টিগ্রেটিভ নিড ছাড়া আমাদের লিভিং পসিবল। কিন্তু আমাদের লাইফটাকে একটা বেটার ওয়েতে, একটা হায়ার পজিশনে নিয়ে যাওয়ার জন্য এই ইগো ইন্টিগ্রেটিভ নিড প্রয়োজন আমাদের। সেখানে হচ্ছে ডিজায়ার ফর প্রেস্টিজ আছে, পাওয়ার আছে, সেলফ রেসপেক্ট আছে এই ক্যাটাগরিতে। তাহলে আমি যদি হায়ারার্কিটা দেখি, তাহলে হায়ারার্কির মধ্যে আছে সবার নিচে একদম বায়োলজিক্যাল যে নিডটা আছে, অথবা যে ফিজিওলজিক্যাল নিডটা আছে সেটা। এরপর হচ্ছে যে সেফটি যে নিডটা আছে, অথবা যে সোশ্যাল নিডটা আছে সেটা। এরপর হচ্ছে সেলফ এস্টিম অর ইগো নিডস, মানে এতক্ষণ যেটা বললাম সেটাকে দুই ভাগে ভাগ করেছি। নিচের ভাগে আছে সেলফ এস্টিম অর ইগো নিডস, আর সবচেয়ে উপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন আসলে মূলত হচ্ছে সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা যেই পর্যায়ে আমি নিজের ক্রিয়েটিভিটিটাকে বের করে প্রকাশ করে নিয়ে আসতে পারবো, সেটাই হচ্ছে মূলত সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবং মূলত মানুষ অন্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মূলত এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই যে পয়েন্ট আছে সেটার জন্যই। তো আমি যদি এখান থেকে নিচে থেকে উপরে যাই, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল আকৃতি। মূলত এটাকে হায়ারার্কি বলে। হায়ারার্কি মানে কিন্তু আমরা সব শিখেছি যে হায়ারার্কি মানে হচ্ছে যে লো লো থেকে উপরে, লোয়ার র্যাঙ্কে একটু বেশি থাকে, এবং মিড র্যাঙ্কে একটু তার চেয়ে একটু কম থাকে, এবং হায়ার র্যাঙ্কে একদম কম থাকে। এই জিনিসটাকেই আমি একটা জায়গায় প্লেস করলে একটা পিরামিড শেপ হয় অথবা ট্রায়াঙ্গেল শেপ হয়, সেটাকেই আমরা হায়ারার্কি বলি। এটাই হচ্ছে নিড হায়ারার্কি। আচ্ছা, আশা করি এই টপিক গুলো হয়ে গেছে, একটু লেস ইম্পর্টেন্ট। জি আপু, ধন্যবাদ। আপু, এর পরের যে টপিকটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, সেই টপিকটা নিয়ে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে লার্নিং। লার্নিং আমার মনে হয় বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে সবচেয়ে ছোট আর সহজ একটা ডেফিনেশন। আমাদের যখন এই আইটেমটা হচ্ছিল, তখন ম্যাডাম প্রথমে আমাকে এই ডেফিনেশনটাই ধরেছিল, কিন্তু আমি এই ডেফিনেশনটা সেই সময় পারি নাই। আমি হঠাৎ করে আমাকে কোশ্চেনটা করে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। আমার ডেফিনেশনটা কোনোভাবেই আমি মনে করতে পারি নাই। কিন্তু তারপরেও যাই হোক, আল্লাহর রহমতে আইটেমটা ক্লিয়ার হয়ে গিয়েছিল। ম্যাডাম হয়তো বা বুঝতে পেরেছিল যে আমি নার্ভাসনেসের জন্য বলতে পারি নাই। পরবর্তীতে পুরো আইটেমটা আমার একটু নড়বড়ে গেছে এই এত সহজ একটা ডেফিনেশন না পারার জন্য। তো ম্যাডাম আমাকে তাও ক্লিয়ার করে দিয়েছিল। আহ আপু, এই লার্ন টপিকটা সম্পর্কে যদি আমাদের সাথে একটু ডিসকাস করতেন বা ডিটেইলস যদি একটু বলতেন। আসলেই অনেক সময় দেখা যায় যে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি সহজ ভাবি, সেই জিনিসটাই অনেক সময় দেখা যায় আমাদের যে ব্রেইন আছে, ব্রেইন আমার নিজের সাথে বিট্রে করে, যে যখন আমার প্রয়োজন জি তখন আপু। আউটপুটটা দেয় না। তো এরকম আসলে এক্সপেরিয়েন্স সবারই আছে, এবং প্রফে যদি এটা হয় তখন খুব আসলে দুঃখজনক, খুব খারাপ লাগে। যাই হোক, এখন আমি তাহলে প্রথমে লার্নিং এর ডেফিনেশনটা বলি। এই টপিকটা, ফুল লার্নিং এর যে টপিকটা, এটা বলা যায় বিহেভিয়ারাল সায়েন্সের জেম, মানে হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে প্রতিটা কোয়েশ্চেন অনেক ভালো করে পড়তে হবে, বোথ রিটেন এবং ভাইবার জন্য এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, এবং এমসিকিউ তে তো আছেই। তো প্রথমে যদি আমি লার্নিং এর ডেফিনেশন বলি, এখানে কিছু কিওয়ার্ড আছে যে জিনিসগুলো অবশ্যই বলতে হবে। সেই কিওয়ার্ড গুলো কি কি? সেটা হচ্ছে যে রিলেটিভ পার্মানেন্ট চেঞ্জ, মানে লার্নিং এমন একটা জিনিস যেটা আমার বিহেভিয়ারের মধ্যে একটা রিলেটিভ পার্মানেন্ট চেঞ্জ অবশ্যই আনবে। তারপর এটা কি? অ্যাজ এ রেজাল্ট অফ প্র্যাকটিস অর এক্সপেরিয়েন্স।
মানে কোনো কিছু প্র্যাকটিস, বারবার আমি প্র্যাকটিস অথবা এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমার বিহেভিয়ারের মধ্যে কোনো রিলেটিভ পার্মানেন্ট চেঞ্জ আসলে সেটাকেই আমি লার্নিং বলতে পারবো। আসলে এই ছোট একটা ডেফিনেশন, তাহলে আমি ডেফিনেশনটা বলতে পারি যে লার্নিং ইজ এনি রিলেটিভ পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ প্র্যাকটিস অর এক্সপেরিয়েন্স। এটাই হচ্ছে মূলত লার্নিং। এখন লার্নিং আরেকভাবে বলা যায় সব সময় নিউ নলেজ অথবা টেকনিক অথবা স্কিল অথবা ফিয়ার। আমরা মনে করি যে ফিয়ার কোনো লার্নিং নেই, কিন্তু অনেক সময় ফিয়ারও কিন্তু লার্নিং হতে পারে। যে আমি শিখলাম যে এটাকে ভয় পেতে হবে, সেটাকে আমি লার্নিং বলতে পারবো, কারণ এটা আমার বিহেভিয়ারের মধ্যে একটা পার্মানেন্ট চেঞ্জ রেখে গেছে। এটাই মনে রাখতে হবে, এই কিওয়ার্ডটা বাদ দেওয়া কোনোভাবেই চলবে না, পার্মানেন্ট চেঞ্জ। এরপর যাই টাইপস অফ লার্নিং। টাইপস অফ লার্নিংটা আমি ডোমেইনস অফ লার্নিং এ আরো ব্রডলি আলোচনা করব, আমি এখন শুধু পয়েন্টগুলো বলে যাই। সেটা হচ্ছে যে কগনিটিভ লার্নিং, যেটা মূলত হচ্ছে নলেজের সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে অ্যাফেক্টিভ লার্নিং, যেটা মূলত অ্যাটিটিউড অথবা আমার বিহেভিয়ার, ওইটা হচ্ছে ওইটা লার্ন করাকে অ্যাফেক্টিভ লার্নিং বলে। আর হচ্ছে সাইকোমোটর লার্নিং, এটা মূলত হচ্ছে যে কোনো স্কিল, যেমন সার্জনদের ক্ষেত্রে সুচারিং দেওয়া, তারপর নার্সিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমি মানে আরো সার্জনদের ক্ষেত্রে ইনটিউবেট করা আছে, ওইসব কিছুকে আসলে আমি মূলত সাইকোমোটর লার্নিং এ বলতে পারি। পিছনে আমি আরো ব্রডলি বলবো। তারপর হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য প্রায় সময় আসে, সব সময় আসে, সেটা হচ্ছে কন্ডিশনস অ্যাফেক্টিং লার্নিং। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সবার ক্ষেত্রে, প্রতিটা মানুষের ক্ষেত্রে আমি সেম এনভায়রনমেন্ট দিলেও কিন্তু দেখা যায় যে সবাই কিন্তু সেম ভাবে লার্ন করছে না। একটা ক্লাসে যদি 60 জন শিক্ষার্থী থাকে, 60 জনের সবাই কিন্তু একইভাবে শিখবে না। তাহলে কি কি জিনিসের উপরে শিক্ষাটা নির্ভর করছে সেটা আমার জানা প্রয়োজন। তাহলে প্রথমেই যদি যাই, প্রথমে অবভিয়াসলি থাকবে ইন্টেলিজেন্স। যার ইন্টেলিজেন্স যত বেশি, সে তত দ্রুত সে জিনিসটা শিখতে পারবে। এটা ছিল আমাদের নর্মাল কমন সেন্স। এবং এই ইন্টেলিজেন্সটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা আইকিউ দিয়ে প্রকাশ করতে পারি। এরপর আসে এজ। এজের ক্ষেত্রে বলা যায় যে যখন আমরা ছোট থাকি, ছোট থেকে একটা সার্টেন এজ পর্যন্ত আমাদের লার্নিং অ্যাবিলিটি বাড়তে থাকে। এবং সেই পিক এজটা কি? সে পিক এজটা হচ্ছে 22 থেকে 25 ইয়ার্স। তাহলে 0 to 22 to 25 ইয়ার্স এর মধ্যে একটা মানুষ জীবনের মধ্যে সর্বোচ্চ শিখতে পারে। এরপর যদি আমরা 26 থেকে বাকি জীবন যদি আস্তে আস্তে কোনো জিনিস শিখতে যাই, তখন দেখা যাবে যে হ্যাঁ, মানুষ শিখতে পারবে, কিন্তু লার্নিং প্রসেসটা একটু দীর্ঘ হবে। কারণ এই ক্ষেত্রে হচ্ছে আমার লার্নিং যে ইয়াটা আছে, লার্নিং যে ক্যাপাবিলিটি আছে, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। বিশেষ করে 30 মানে হচ্ছে 30 বছরের পর একটা শার্প ডিক্লাইন দেখা যায়, অনেক শার্প একটা ডিক্লাইন দেখা যায়। তাই বলা যায় যে জীবনে নতুন কিছু স্কিল অ্যাকোয়ার করতে কিন্তু মূলত 25 ইয়ার্স এর আগেই আমাদেরকে করতে হবে। এরপর যদি আমি নতুন কিছু শিখতে যাই, তাহলে তাহলে তা আসলে পসিবল না। সেটা আসলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু আমরা এখন যা পড়ে গেছি, তা যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে তখন কিন্তু তা অনেক কাজে লাগবে। তখন আসলে নতুন করে পড়া একটু টাফ হয়ে যায়। এই কারণটার জন্য। এরপর হচ্ছে লার্নিং সিচুয়েশন। লার্নিং সিচুয়েশনটা মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ঠিক এই কারণেই আমরা সবসময় ভালো ইনস্টিটিউশনে পড়তে চাই, কারণ ওইখানে আমার ভালো টিচার আছে, ভালো পরিবেশ আছে, টেক্সট বুক আছে, তারপর হচ্ছে পড়াশোনা করারও প্রসেস ভালো। সেই জন্য আমরা সবসময় ভালো ইনস্টিটিউশনে পড়তে চাই। তারপর হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা কিভাবে ইম্পর্টেন্ট? দেখা যায় যে বাচ্চারা যখন ছোট থাকে, তখন ওদেরকে যখন বলা হয় যে তুমি এটা পড়ো, তখন হচ্ছে ও চায় না। কিন্তু আমি যদি ওকে বলি যে তুমি এটা পড়লে তুমি ফার্স্ট হবে এবং ফার্স্টের জন্য একটা গিফট আছে, তাহলে কিন্তু সে অনেক ভালোভাবে পড়তে চায়। তাহলে দেখা যায় যে মানুষ কোনো একটা রিকগনিশন পাওয়ার জন্য অথবা কোনো রিওয়ার্ড পাওয়ার জন্য অথবা মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, প্রেজ পাওয়ার জন্য দেখা যায় যে সে একটা জিনিস লার্ন করার চেষ্টা করে।
তাহলে এটাকে বলা যায় যে মোটিভেশন। মোটিভেশন এই ক্ষেত্রে লার্নিং এ আমার হেল্প করছে এবং এটা এফেক্ট করছে। তারপর হচ্ছে ফিজিক্যাল হেলথ। আমরা জানি যে হেলথ যদি আমার ভালো না থাকে, আমি যদি ফিজিক্যালি ভালো না থাকি, তাহলে কিন্তু আসলে লার্নিং প্রসেসটা পসিবল না এবং লার্নিং অনেক কষ্ট করেই হবে। এবং একইভাবে আমি মেন্টাল হেলথের ক্ষেত্রেও বলতে পারি যে আমি যদি এনজাইটির মধ্যে থাকি অথবা ফিয়ারের মধ্যে থাকি, কোনো কারণে যদি ওয়ারি করি, তাহলেও কিন্তু আমার লার্নিংটা হ্যাম্পার্ড হবে। তাহলে এই কয়টা বললাম যে এই প্রত্যেকটা পয়েন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রতিটাই উল্লেখ করতে হবে এবং প্রতিটা জিনিসই কিন্তু রিটেনে লিখলে ভালো নাম্বার, ফুল নাম্বার পাওয়া যাবে। এরপর হচ্ছে ক্যারেক্টার। এরপরের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে থিওরিজ অফ লার্নিং। থিওরিজ অফ লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 9টার মতো থিওরি আছে। মানে আমি কি কি উপায়ে লার্নিং, একটা মানুষ ঠিক কি কি উপায়ে শিখতে পারে, শুধু মানুষ না, সেটা প্রাণী হতে পারে, প্রাণীদের ক্ষেত্রে সে ঠিক কি কি উপায়ে শিখতে পারে সেটার জন্য কিছু থিওরি আছে। প্রথম থিওরিটা হচ্ছে লার্নিং বাই কন্ডিশন রিফ্লেক্স, যেটা মূলত আমরা সেই ইন্টার লেভেলে পড়ে এসেছিলাম, যে বিজ্ঞানী প্যাভলভ একটা কুকুরকে নিয়ে গবেষণা করেছিলেন, যে কুকুরটাকে প্রতিদিন খাবার দেওয়ার সময় রিং বাজানো, একটা বেল বাজানো হতো, ওই বেলটা রিং করলেই সে খাবার পেত। এরপর সে কন্ডিশনড রিফ্লেক্সের মাধ্যমে বুঝে গেল যে রিংটা বাজালেই আমার খাবার আসবে। তাহলে এরপর দেখা গেল, আরো একটা জিনিস দেখা গেল, যে ল্যাব টেকনিশিয়ান আছে, তার গায়ে যে সাদা কোটটা আছে, সেই সাদা কোটটা সেই সাদা কোটটা দেখলেও কিন্তু সে বুঝতে পারতো যে তার খাবার এখনই আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাকে নিজে হাতে ধরে কিছুই শেখানো হয়নি, কিন্তু সে নিজেই ঠিক করে নিয়েছে যে এটার উপর কন্ডিশনড, মানে খাবার তখনই আসবে যখন আমার রিং বাজবে। সেই জন্য হচ্ছে সে নিজে নিজে এটাকে কন্ডিশন করে সেটাকে রিফ্লেক্সে রূপান্তর করেছে। এবং এই জিনিসটাকেই মূলত লার্নিং বাই, বা এই ঘটনাটাকেই মূলত লার্নিং বাই কন্ডিশনড রিফ্লেক্স বলা হয়। যে এই জিনিসটা হিউম্যানের ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা আমাদের দৈনন্দিন লাইফে অনেক ক্ষেত্রে বলতে পারি। তারপর হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এররটা মূলত হচ্ছে লোয়ার ক্যাটাগরির যে এনিম্যাল আছে তাদের ক্ষেত্রে, এবং অবশ্যই টোডলারদের ক্ষেত্রে, মানে যারা চাইল্ড, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তারা একটা জিনিস বারবার চেষ্টা করে। প্রথমবার সে ফেইলিওর হলো, কোনো অসুবিধা নাই, আবার সে ট্রায়াল দিল, আবার ভুল হলো এবং সে ভুল থেকে শিখলো, শিখে সে জিনিসটাকে কারেক্ট করে পরবর্তীতে একসময় সাকসেস পায়। এটাই হচ্ছে মূলত লার্নিং বাই ট্রায়াল এন্ড এরর। এরপর হচ্ছে লার্নিং বাই অবজারভেশন এন্ড ইমিটেশন। এটাও কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা আসলে আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন দেখি যে আমাদেরকে ওয়ার্ডে শিখানো হয় যে রেসপিরেটরি সিস্টেম এইভাবে তুমি এক্সামিনেশন করবা, সেখানেও আসলে আমরা দেখি, অবজারভেশন করি এবং সেই অনুযায়ী ইমিটেট করার চেষ্টা করি। সেইভাবে হচ্ছে লার্নিং বাই অবজারভেশন এন্ড ইমিটেশন। তারপর হচ্ছে লার্নিং বাই ডুইং। এইমাত্র যে উদাহরণটা দিলাম সেটার আরেকটি উদাহরণও হতে পারে লার্নিং বাই ডুইং। এছাড়াও নার্সিং যে স্কিল গুলো আছে, যেমন ক্যানুলা করা, তারপর ক্যাথেটারাইজেশন করা, এগুলাও মূলত হচ্ছে লার্নিং বাই ডুইং। মানে হচ্ছে আমি নিজে করে করে আমি এই জিনিসগুলো, আমার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো ডেভেলপ করতে পারি, এবং এই ক্ষেত্রে সেন্সরি ইম্পালস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে আমাদের আরেকটা পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে লার্নিং বাই রিমেম্বারিং। সেটা মূলত আমরা সবসময় এখন যেটা করে যাই, যে পড়ি, পড়ার পর সেটা মনে করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করার পর সেটা বলে দিই। এটাই হচ্ছে মুখস্থ করা অথবা আত্মস্থ করা, এই দুইটাকেই আমরা লার্নিং বাই রিমেম্বারিং বলতে পারি এখন যেটা করছি। এরপর হচ্ছে লার্নিং বাই ইনসাইট। ইনসাইটটা হচ্ছে এমন যে এটা হচ্ছে যে আমরা সবসময় চাই
যে একটা এক্সপিরিয়েন্সড ডক্টরের কাছে আমরা যাব। কেন? কারণ হচ্ছে আমরা অনেক সময় শুনেছি এমন যে ওই ডাক্তারটা রোগী দেখলেই বলে দিতে পারে যে তার কি সমস্যা হয়েছে। এটা আসলে এক্সপেরিয়েন্সের মাধ্যমে উনি অর্জন করেছেন, এবং এই জিনিসটাকেই মূলত লার্নিং বাই ইনসাইট বলে। মানে নিজের ভেতর থেকে মেন্টাল এক্সপ্লোরেশনের মাধ্যমে উনি চট করে ডায়াগনোসিস করে ফেলতে পারেন যে রোগীটার কি রোগ হয়েছিল। এটাই হচ্ছে মূলত লার্নিং বাই ইনসাইট। তারপর হচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনটা হচ্ছে এমন যে একজন ডেমনস্ট্রেটর থাকবেন এবং ডেমনস্ট্রেটরের সামনে স্টুডেন্টরা থাকবে, এবং উনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখাবে এবং অ্যাকুরেটলি দেখাবে যে এইভাবে করতে হবে। এবং অডিয়েন্সের থেকে উনি জানতে চাবেন যে আচ্ছা তুমি কি এটা বুঝতে পেরেছো। এইভাবে একটা টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ডেমনস্ট্রেট করাকেই আসলে মূলত ডেমনস্ট্রেশন বলে। তারপর হচ্ছে ফিল্ড এক্সপিরিয়েন্স। ফিল্ড এক্সপিরিয়েন্সটা হচ্ছে মূলত আমি নিজে ফিল্ডের মধ্যে নেমে নিজে যেভাবে নিজে নিজে যে লার্নিংটা অ্যাকোয়ার করব সেটাই হচ্ছে মূলত ফিল্ড এক্সপিরিয়েন্স। সেখানে ক্ষেত্রে বিভিন্ন ইমপ্লিমেন্টিং প্রোগ্রাম আছে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে ভ্যাকসিনেশন, ইমিউনাইজ। প্রথমে যখন ইপিআই চালু হলো, প্রথম ইপিআইটা কিন্তু চালু হওয়ার সময় মানুষজন প্রথম যারা এর সাথে যুক্ত ছিল তখন কিন্তু তারা মূলত সবচেয়ে বেশি লার্ন করেছিলেন ফিল্ড এক্সপেরিয়েন্সের মাধ্যমে, এবং তারা যা লার্ন করেছিলেন পরবর্তীতে সবাইকে সেটা শেয়ার করেছিলেন, এবং সেভাবে এখন আজকে ইপিআই অনেক সফল একটা শিডিউল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে। এটাই হচ্ছে ফিল্ড এক্সপেরিয়েন্স। আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিংটা মূলত আমরা দেখি ম্যাথ করার ক্ষেত্রে। ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটা প্রবলেম দিই এবং ওই প্রবলেমটা সলভ করতে করতেই কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ এখানে এই সূত্রটা ইউজ করতে হবে, এবং এভাবে প্রবলেম সলভ করতে করতে যে লার্নিংটা হয় সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এরপর আমরা যাচ্ছি অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোমেইনস অফ লার্নিং। আমি প্রথমেই বলেছিলাম যে লার্নিং 3 টাইপের হয়, এবং আমি এ সম্পর্কে ডোমেইনস অফ লার্নিং এই বলবো। এই ক্ষেত্রে 3টা ডোমেইন হচ্ছে, একটা কগনিটিভ ডোমেইন, আরেকটা এফেক্টিভ ডোমেইন, এবং আরেকটা সাইকোমোটর ডোমেইন। এখন এটা অনেক বড় একটা টপিক। এই টপিক থেকে আসলে আমি শুধু তিনটা পয়েন্ট বলবো সবাইকে পড়ে রাখতে। তিনটা পয়েন্ট কি? প্রতিটা ডোমেইনের আমি দেখবো, লেভেল দেখবো, তারপর হচ্ছে ভার্ব দেখবো, আর হচ্ছে একটা দুইটা এক্সাম্পল দেখবো। তারপর হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন। অ্যাফেক্টিভ ডোমেনেও সেম, লেভেল দেখবো, ভার্ব দেখবো, এক্সাম্পল দেখবো। এই 3টা জিনিস যদি আমি দেখি তাহলেই হবে। তাহলে প্রথমে কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে কি কি লেভেল আছে এবং এটা ঠিক কি কি জিনিস আমার ইনভলভ করছে। প্রথমেই দিস ডোমেইন ইনভলভস ইনফরমেশন, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ নলেজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্কিল। আমরা প্রথমেই জেনেছি কগনিটিভ ডোমেইনের আরেকটা নাম হচ্ছে নলেজ। তাহলে বলা যায় যে আমি প্রথমে ইনফরমেশন কালেক্ট করব, তারপর হচ্ছে আমার নিজের যে নলেজ আছে সেটাকে এনরিচ করব, এনরিচ করে আমার যে ইন্টেলেকচুয়াল স্কিল আছে সেটাকে আস্তে আস্তে বাড়াবো। তাহলে এই ক্ষেত্রে লেভেল কি কি হতে পারে? 3টা লেভেল আছে, এই 3টা পড়বো। সেটা হচ্ছে স্পেসিফিক ফ্যাক্ট, তারপর আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসিডিউরাল প্যাটার্ন, এবং কনসেপ্ট অফ অ্যাপ্লিকেশন। এই 3টার জন্য আবার 3টা ভার্ব আছে। 3টা ভার্ব খুবই সোজা, ছোট ছোট। সেটা হচ্ছে ডিফাইন, আইডেন্টিফাই অ্যান্ড লিস্ট। জাস্ট এই 3টা লাইন পড়বো এই কগনিটিভ ডোমেইন থেকে। তাহলেই এই 3টা লাইন যদি আমি রিটেনেও লিখতে পারি আর ভাইভাতেও বলতে পারি, আর যদি একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে স্যার ম্যাডামরা বুঝে যাবে যে হ্যাঁ আমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে কগনিটিভ ডোমেইন হচ্ছে মোটামুটি নলেজ গেইন করা, এবং এই ক্ষেত্রে বলা যায় যে কোনো নলেজ যে পড়াশোনা করছি সেটাকে ডোমেইনে বলা যায়। এরপর হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন। অ্যাফেক্টিভ ডোমেইন অ্যাকচুয়ালি আর কিছুই না, বিহেভিয়ার শিখা। মানে হচ্ছে কোনো জিনিস বিহেভিয়ারাল আসপেক্ট, যেটা নলেজে লার্নিং এর যে বিহেভিয়ারাল আসপেক্টটা সেটাই হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। এবং সেখানে আছে অ্যাটিটিউড আছে, ইমোশন আছে, এনথুসিয়াজম আছে, ফিলিং আছে। এই জিনিসগুলো শিখা, কোথায় ঠিক কোন বিহেভিয়ারটা করতে হবে সেটা জানাই হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। তো এখানে লেভেল কি আছে? লেভেল এখানেও 3টা আছে, সেটা হচ্ছে রিসেপটিভিটি, তারপর রেসপন্স, তারপর ইন্টারনালাইজেশন।
আমি রিসিভ করব, সেই অনুযায়ী রেসপন্স দিব এবং সেইটাকে নিজের বিহেভিয়ারের সাথে পুরো একদম অ্যাটাচ করে ফেলবো। এই তিনটা জিনিস, তিনটা লেভেল হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, এবং তিনটা ভার্ব হচ্ছে রিসিভ, রেসপন্স, কনসেপচুয়ালাইজ। ওই যে আগে যে তিনটা লেভেল বললাম সেগুলাকে মূলত ভার্বে আমি প্রকাশ করে দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে সাইকোমোটর ডোমেইন। সাইকোমোটর ডোমেইনটা হচ্ছে মূলত আমার মাসকুলার স্কিল, তারপর হচ্ছে কোঅর্ডিনেশন, এগুলা মূলত প্রকাশ করে থাকে। মানে আমি যেটা বললাম যে সার্জারি যে স্কিল গুলা আছে বা নার্সিং যে স্কিল গুলো আছে সেগুলা আমি বারবার প্র্যাকটিসিং এর মাধ্যমে করাকে সাইকোমোটর স্কিল বলে। এবং এখানে তিনটা লেভেল আছে। প্রথমে ইমিটেশন করতে হবে, মানে আমার সামনে কেউ একজন ডেমনস্ট্রেট করা দেখাবে, সেটা আমি ইমিটেট করব। তারপর আমি নিজে প্র্যাকটিস করব এবং সেটাকে প্র্যাকটিস করতে 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 আমি হ্যাবিট করে ফেলবো। এটাকেই হচ্ছে সাইকোমোটর ডোমেইন বলে। এখন এখানে ভার্ব তিনটা হতে পারে। ভার্ব গুলো আসলে এগুলো ইমিটেট করব, প্র্যাকটিস করব, হ্যাবিচুয়ালাইজ করব, এগুলাই হচ্ছে পার্ট। এখানে ক্ষেত্রে যে নার্সিং স্কিল, তারপর হচ্ছে সার্জারি, এগুলাকে আমি এক্সাম্পল হিসেবে ধরতে পারি। আশা করি লার্নিং এইটুকু পর্যন্ত করলেই। ধন্যবাদ আপু, লার্নিং সম্পর্কে এত ডিটেলসে বলেছেন। আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকবে, সমস্যা থাকার কথা না। আপু, এরপরে এই বিহেভিয়ারাল সায়েন্স থেকে আরো কিছু টপিক আছে, যেমন পার্সোনালিটি, ইন্টেলিজেন্স, আইকিউ। এই টপিকগুলো সম্পর্কে আপু যদি একটু কিছু বলতেন। আচ্ছা, পার্সোনালিটিও অনেক ইম্পর্টেন্ট। পার্সোনালিটির ক্ষেত্রে প্রথমে ডেফিনেশনটা পড়তে হবে। ডেফিনেশনটা আসলে আমি আবারও বলবো, লেকচারে স্যার ম্যাডামরা যেটা বলবে সেটাই ফলো করতে। আমি পার্কেরটা পড়েছিলাম, সেখানে হচ্ছে যে the term personality implies to the physical and mental traits which are characteristic of a given individual। যে কোনো ইন্ডিভিজুয়ালের ফিজিক্যাল এবং মেন্টাল ট্রেট গুলাকেই মূলত পার্সোনালিটি বলা হয়ে থাকে। তাহলে কম্পোনেন্টস অফ পার্সোনালিটিও অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে রিটেনে আসতে পারে, তারপর হচ্ছে এমসিকিউ আসতে পারে। সেটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যালের মধ্যে আছে হাইট, ওয়েট, কালার, ফেসিয়াল এক্সপ্রেশন আছে, তারপর ইমোশন, ফিয়ার, অ্যাঙ্গার, লাভ, তারপর ইন্টেলিজেন্স আছে, আর বিহেভিয়ার আছে। এই জিনিসগুলো আসলে এক্সাম্পল গুলা করে দিলে একটু ভালো হবে। তারপর অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা সবসময় আসে রিটেনে এবং জিজ্ঞাসা করা হয়ে থাকে, সেটা হচ্ছে টাইপস অফ পার্সোনালিটি। অনেক ইম্পর্টেন্ট। তো এখানে ক্ষেত্রে আমি দুই রকম ভাবে পার্সোনালিটিকে টাইপ করতে পারি। একটা হচ্ছে কার্ল জাং, একটা সুইডিশ সাইকিয়াট্রিস্ট, উনি দুই ভাগে ভাগ করেছিলেন। সেটা হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি এবং ইন্ট্রোভার্ট পার্সোনালিটি। সোজা কথায় এক্সট্রোভার্ট পার্সোনালিটি হচ্ছে তারা যারা অন্যদের সাথে খুব সহজেই মিশে যেতে পারে, তারপর হচ্ছে তারা সবসময় সবকিছু শো অফ করে, তারপর অনেক অ্যাক্টিভ থাকে, সবকিছুতে তাদের পার্টিসিপেশন থাকে, এমন পার্সোনাল গুলো হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি। আর ইন্ট্রোভার্ট পার্সোনালিটি হচ্ছে যারা একটু রিজার্ভড থাকে, শাই থাকে। এরপর এরপর দেখা গেল যে মানুষের বিহেভিয়ার যখন নিয়ে আরো বেশি রিসার্চ হচ্ছে, তখন দেখা গেল যে আসলে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট পার্সোনালিটি এই টার্মগুলো অনেক ব্যাগ একটা টার্ম। মানুষের পার্সোনালিটি আরো অন্যরকমও হতে পারে। তখন হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন নিয়ে আসা হলো, যেটা হচ্ছে একটা টাইপ এ পার্সোনালিটি, আরেকটা হচ্ছে টাইপ বি পার্সোনালিটি। টাইপ এ পার্সোনালিটির কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। টাইপ এ পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক গুলা হচ্ছে অ্যাম্বিশন, তারপর হচ্ছে অ্যাগ্রেশন, কম্পিটিটিভনেস, ড্রাইভ আছে, ফোকাস অন কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে টাইপ এ পার্সোনালিটি তারা কোয়ালিটির চেয়েও কোয়ান্টিটি বেশি নাকি কম সেটার দিকে বেশি ফোকাস করে থাকে। এবং আনরিয়েলিস্টিক সেন্স অফ আর্জেন্সি, মানে তারা সবসময় একটা ইউফোরিক ভাবনায় থাকে এবং তারা অনেক উচ্চাভিলাষী হয়। এমন পার্সোনালিটি গুলা হচ্ছে টাইপ এ পার্সোনালিটি। আর টাইপ বি পার্সোনালিটি হচ্ছে একদম উল্টা, সেটা হচ্ছে যে মডারেট অ্যাম্বিশন এবং ড্রাইভ থাকবে। তারপর হচ্ছে ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ালিটির দিকে বেশি দিবে। তারপর হচ্ছে ইজি গোয়িং অ্যাপ্রোচ থাকবে। এবং আরো একটা জিনিস, টাইপ এ পার্সোনালিটির কিন্তু আইএইচডি হওয়ার পসিবিলিটি বেশি, কারণ টাইপ এ পার্সোনালিটি ওরা হচ্ছে একটা টেন্সড লাইফ লিড করে। এটা জিজ্ঞেস করতে পারে যে কাদের এই দুই পার্সোনালিটির মধ্যে কাদের আইএইচডি হওয়ার পসিবিলিটি বেশি, মানে হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটি বেশি, সেটা টাইপ এ পার্সোনালিটি হবে। তারপর হচ্ছে স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট।
এই জিনিসটা রিটেনে আসতে পারে। রিটেনে কয়েকবার এসেছিল। তো প্রথমে ইনফ্যান্সি মানে 1 ইয়ার পর্যন্ত যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, সেখানে মূলত হচ্ছে র্যাপিড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ হয়। সেটা কি ইনফ্যান্সির ক্ষেত্রে একরকম হয়, তারপর হচ্ছে প্রি স্কুল চাইল্ড, এই ক্ষেত্রে একটা ব্রেইনের গ্রোথ হয়, এবং এই ক্ষেত্রে সে আসলে তার যে বেসিক ইনস্টিংক্ট গুলো সেগুলো আরো সে ভালো করে বুঝার চেষ্টা করে এবং সে অনুযায়ী নিজের পার্সোনালিটিকে গড়ে তোলে। আর স্কুল এজটাই হচ্ছে মূলত পার্সোনালিটি গ্রোয়িং এর ক্ষেত্রে একটা মূল ক্ষেত্র, যেখানে হচ্ছে যে যে পার্সন আছে, পার্সন মূলত স্কুলের মধ্যে প্রথম যায় এবং তার ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ডের সাথে সে আলোচনা করে, তারপর হচ্ছে শেয়ার করে সবকিছু, এবং সেই অনুযায়ী কিছু জিনিস সে অ্যাভয়েড করে থাকে এবং কিছু জিনিস নিজের বিহেভিয়ারের মধ্যে নিয়ে আসে, এবং সেভাবে সে পার্সোনালিটি বিল্ড করে। এরপরেরটা হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স আসলে একটা টার্বুলেন্ট পিরিয়ড। এর ক্ষেত্রে হচ্ছে যে তারা সোশ্যাল ভ্যালুজ এবং নর্মস সবসময় সবকিছু থেকে একটু ভাঙতে চায়, মানে হচ্ছে নর্মাল যে আমাদের সোসাইটি চলে আসছে সেটা থেকে একটু দূরে দূরে থাকতে চায়। এটাই হচ্ছে অ্যাডোলেসেন্স। তারপর অ্যাডাল্টের ক্ষেত্রে সে আরো একটু যখন ম্যাচিউর হয়ে যায় তখন সে বুঝতে পারে যে হ্যাঁ নর্মস গুলো কেন দরকার, ভ্যালুস গুলো কেন দরকার, এবং সেই অনুযায়ী নিজের পার্সোনালিটিকে নিয়ে আসে, সেটা হচ্ছে অ্যাডাল্ট। আর ওল্ড এজে হচ্ছে যে এটা ক্ষেত্রে আসলে যেহেতু ফিজিক্যাল পাওয়ার কমে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই জন্য একটা মেন্টালি একটা অন্যরকম কন্ডিশন সৃষ্টি হয়ে যায়, এতদিন যে ঠিক মতো হাঁটছিল সে হাঁটতে পারছে না। সেজন্য ওল্ড এজের ক্ষেত্রে আমরা দেখতে পারি পার্সোনালিটি একজনের সারা জীবন একরকম থাকে, কিন্তু ওল্ড এজে গিয়ে পুরো উল্টো হয়ে যেতে পারে, এটা পসিবল। তারপর হচ্ছে পার্সোনালিটি ট্রেট। পার্সোনালিটি ট্রেটটা মূলত আমি কেন বলছি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো আমি বলবো না কিন্তু পড়তে বলবো, কারণ হচ্ছে আমাদের সামনে পার্সোনালিটি ট্রেট থেকে এমসিকিউ এসেছিল, কয়েকটা পার্সোনালিটি ট্রেট তুলে দিয়েছিল এবং বাইরে থেকে আরো কয়েকটা এনে দিয়েছিল, এবার বলেছিল কোনগুলো পার্সোনালিটি ট্রেট বলো, ট্রু ফলস দাও। তাহলে পার্সোনালিটি ট্রেট কয়েকটা দেখে নিলে ভালো হবে। আশা করি আচ্ছা পার্সোনালিটি শেষ। এরপর হচ্ছে আমরা যাই ইন্টেলিজেন্সে। ইন্টেলিজেন্স আসলে কিছুই না, কোনো একটা দুইটা অথবা তিনটা বস্তুর মধ্যে আমি কোনো মিনিংফুল রিলেশনশিপ যদি খুঁজে পাই তাহলেই সেটাকে ইন্টেলিজেন্স বলবে। রিলেশনশিপ আমার সামনে দুইটা তিনটা জিনিস থাকলেও আমি যে কোনো রিলেশনশিপ পাওয়া গেলে হবে না, আমাকে বলতে হবে মিনিংফুল রিলেশনশিপ যাতে থাকে, যে মিনিংটা সবার জন্যই প্রযোজ্য, সেটাই হচ্ছে মূলত ইন্টেলিজেন্স। এখন ইন্টেলিজেন্সের সাথে সাথে আমি যদি আইকিউতে যাই তাহলে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেন্টাল এজ। মেন্টাল এজটা হচ্ছে যে একটা মানুষের এজের সাথে সাথে তার যে মেন্টালি থাকার কথা অথবা ডালনেস অথবা যে ব্রাইটনেস থাকার কথা সেইটা তার আছে নাকি, এটা একটা কনসেপ্টকে মূলত মেন্টাল এজ বলা হয়। এখন আরেকটা বলা হয়ে যে কম্পোনেন্ট অফ অ্যাডাল্ট ইন্টেলিজেন্স কি হতে পারে। কম্পোনেন্টের মধ্যে আছে প্রথমে স্পেস, মানে হচ্ছে আমি যে কোনো একটা অবজেক্ট দেখে সেই অবজেক্টটি কি সেটা বোঝার ক্ষমতা। তারপর হচ্ছে নাম্বার, মানে হচ্ছে আমার সামনে কয়টা অবজেক্ট আছে সেটা বোঝার ক্ষমতা। তারপর ভার্বাল কম্প্রিহেনশন, মানে হচ্ছে তুমি যে আমার সাথে কথা বলছো সেটা বোঝার ক্ষমতা। তারপর হচ্ছে ফ্যাসিলিটি অফ এক্সপ্রেশন, তুমি আমার সাথে কথা বললে এবং আমি সেই অনুযায়ী তোমাকে রেসপন্স করলাম, তোমাকে উত্তর দিলাম, সেটা হচ্ছে ফ্যাসিলিটি অফ এক্সপ্রেশন। তারপর হচ্ছে মেমোরি, আমি তোমাকে যা বললাম তুমি সেটা মনে রাখতে পারলে কিনা সেটাই হচ্ছে মেমোরি। তারপর হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন মানে হচ্ছে আমি নিজে নিজে নতুন নতুন প্রিন্সিপাল বের করলাম, সেটাই হচ্ছে মূলত ইন্ডাকশন, মানে নিজেই নতুন কিছু বের করলাম, যেটা মূলত বিভিন্ন সূত্র যারা বের করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর হচ্ছে ডিডাকশন। ডিডাকশন হচ্ছে যে আমি একটা সূত্র বের করলাম, সেই সূত্রটা দিয়ে আমি যদি কোনো প্রবলেম সলভিং করতে যাই সেটাকেই মূলত আমি ডিডাকশন বলি। তারপর হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি এবং কুইকনেস অফ থট, মানে কত কুইকলি আমরা এই থটটাকে সবার কাছে এক্সপ্রেস করতে পারবো এবং ফ্লেক্সিবল হিসেবে প্রকাশ করতে পারবো, সেটাই হচ্ছে ইন্টেলিজেন্সের কম্পোনেন্ট এগুলা। তারপর অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইখানে অনেক বেশি এই ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
আইকিউ, যেটাকে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট অথবা ইনফারেন্স কোয়েশ্চেন্ট বলা যায়। এইখানে একটা ফর্মুলা আছে, আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে, যে কারো মেন্টাল এজ দিয়ে দিল এবং কারোর সাথে সাথে ক্রনোলজিক্যাল এজ দিয়ে দিল, এবং সে অনুযায়ী বললো যে তুমি তার আইকিউটা বের করো। এখন এই ইনফারেন্স কোয়েশ্চেন্টের আমার ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, যে আমরা বলতে পারি যে মেন্টাল এজকে ক্রনোলজিক্যাল এজ দিয়ে ভাগ করলে যে একটা মান পাওয়া যায় সেটাই হচ্ছে আইকিউ, এবং এটা একটা ইমপ্রুভমেন্ট ওভার দ্য কনসেপ্ট অফ মেন্টাল এজ। এরপরে ইম্পর্টেন্ট জিনিসটা সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে যে লেভেলস অফ ইন্টেলিজেন্স এবং আইকিউ রেঞ্জ। সেটার উপরে একটা চার্ট আছে, ইডিয়ট থেকে শুরু করে নিয়ার জিনিয়াস পর্যন্ত, মানে জিরো থেকে আইকিউ রেঞ্জ 0 থেকে শুরু করে 140 অ্যান্ড ওভার পর্যন্ত। সেটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। রিটেনে কিন্তু ইনভ্যারিয়েবলি এই কোয়েশ্চেনটা এসে থাকে, ঠিক আমার ইন্টেলিজেন্স লেভেল কত এবং হচ্ছে আইকিউ রেঞ্জ কত, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিতে হবে, এবং রেঞ্জটা কখনোই ভুল হওয়া চলবে না, এই জিনিসটা অবশ্যই জানতে হবে। আশা করি এখান থেকে হয়ে গেছে। এরপর আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আপু ধন্যবাদ। আপু আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ফ্যামিলি। এটা আমাদের দেখেছি যে শর্ট নোট হিসেবে অনেক আসে, আবার এমনিতে কোশ্চেন আকারেও এখান থেকে রিটেনে অনেক কোশ্চেন আসে। এই টপিকটা যদি একটু বুঝিয়ে দিতেন বা এই টপিক সম্পর্কে যদি একটু আলোচনা। আচ্ছা, প্রথমে হচ্ছে ফ্যামিলি ডেফিনেশন। ফ্যামিলি ডেফিনেশনটা সেই ধরাবাঁধা কোনো ডেফিনেশন নেই। আমি পড়েছিলাম যে এ গ্রুপ অফ বায়োলজিক্যালি রিলেটেড ইন্ডিভিজুয়াল, তারা বায়োলজিক্যালি রিলেটেড থাকবে এবং একটা ওয়ান হাউস হোল্ড ইউনিটে একসাথে বসবাস করবে এবং একটা কমন কিচেন থেকে খাবে, এমন একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালকে আমরা ফ্যামিলি হিসেবে প্রকাশ করতে পারি। ডেফিনেশনটা নিজের মতো করে পড়া যাবে। এরপর হচ্ছে টাইপস অফ ফ্যামিলি, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য এবং ভাইবার জন্য, দুই জায়গায় জিজ্ঞেস করা হয়ে থাকে। এখন টাইপস অফ ফ্যামিলি আমি দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসড অন সাইজ এন্ড ডিপেন্ডেন্স, সেখানে আছে একটা নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে এমন ফ্যামিলি যেখানে শুধু হাজবেন্ড ওয়াইফ আর চিলড্রেন থাকবে। এরপর আছে এক্সটেন্ডেড ফ্যামিলি, যেখানে হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ আর চিলড্রেন থাকবে, কিন্তু এমন কিছু ব্লাড রিলেটেড ইন্ডিভিজুয়াল থাকবে যারা ইকোনমিক্যালি একটু ডিপেন্ডেন্ট থাকবে। যেমন এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা বলতে পারি দুটো ভাই অথবা দুই চাচা একসাথে থাকে, এটাকে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে পারবো। কিন্তু জয়েন্ট ফ্যামিলিটা হচ্ছে যে মোর দেন ওয়ান নিউক্লিয়ার ফ্যামিলি থাকবে। এক্সটেন্ডেড ফ্যামিলির ক্ষেত্রে আমি বলি, দুই চাচা একসাথে থাকবে কিন্তু এক চাচার বিয়ে হয়েছে এবং আরেক চাচার বিয়ে হয়নি, মানে এক চাচার ফ্যামিলি কমপ্লিট কিন্তু আরেক চাচার ফ্যামিলি কমপ্লিট না, সেই ক্ষেত্রে এটা হবে এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু যদি সেকেন্ড চাচারও বিয়ে হয়ে যায় এবং তারও ওয়াইফ এবং হাজবেন্ড থাকে এবং তারা দুই ভাই যদি একসাথে বসবাস করে, তাহলে সেটাকে আমরা জয়েন্ট ফ্যামিলি বলবো, কারণ এখানে মোর দেন ওয়ান নিউক্লিয়ার ফ্যামিলি আছে, এবং সাথে যদি দাদা দাদিও থাকে তাহলেও সেটা জয়েন্ট ফ্যামিলি হবে। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্পাউস, সেখানের মধ্যে প্রথমে আছে মনোগ্যামি। মনোগ্যামির মধ্যে নর্মাল যে ম্যারিটাল রিলেশনশিপ আছে বাংলাদেশে সেটা হচ্ছে ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান উইমেন। তারপর হচ্ছে পলিগাইনি, এখানে কিন্তু যে বানানগুলো আছে বানানগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বানানগুলো অনেক বেশি কনফিউজিং, সেজন্য এটা জানতে হবে। পলিগাইনি হচ্ছে একটা ম্যান কিন্তু টু অর মোর উইমেন। তারপর হচ্ছে পলিয়ান্ড্রি। পলিয়ান্ড্রি হচ্ছে পলিগাইনি পুরোটাই উল্টা, মানে ওয়ান উইমেন অ্যান্ড টু অ্যান্ড মোর মেন। তারপর হচ্ছে পলিগ্যামি। পলিগ্যামি হচ্ছে একসাথে পলিগাইনি এবং পলিয়ান্ড্রি, মানে একসাথে একাধিক মেন থাকবে এবং একাধিক উইমেন থাকবে, সেটাই হচ্ছে পলিগ্যামি। এরপর হচ্ছে ফাংশনস অফ দ্য ফ্যামিলি, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। 10টা ফাংশন আছে, 10টা ফাংশনের 10টি বলতে হবে এবং সিরিয়ালি বলতে পারলে অনেক ভালো।
প্রথম থেকেই নর্মাল নিড থেকে গিয়েছে, যেমন রেসিডেন্স আছে, প্রোটেকশন আছে, লাভ এন্ড অ্যাফেকশন আছে, ডিভিশন অফ লেবার আছে, রিপ্রোডাকশন আছে, সোশ্যালাইজেশন আছে, ইকোনমিক ফাংশন, এডুকেশন, সোশিও কালচারাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কেয়ার। এখানে আসলে বোঝার কিছু নেই, এটা একটু মুখস্থ করে নিতে হবে এবং অবশ্যই জানতে হবে। এরপর আমি ফ্যামিলি বলেছি ভেতরে সবকিছু। এরপর চাইলে আমি যে বলেছি যে নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, এরপর হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি, এগুলোর অ্যাডভান্টেজ এবং চাইলে ভাইবার মধ্যে জিজ্ঞেস করা হতে পারে, তাও মোটামুটি একবার রিডিং পড়লেই হবে। এরপর হচ্ছে যে ফ্যাক্টরস অফ ফ্যামিলি রিলেভেন্ট টু দ্য হেলথ, বিহেভিয়ার অ্যান্ড হেলথ, এই জিনিসটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে ফাংশনস অফ ফ্যামিলি যেটা রিলেটেড টু হেলথ, বিহেভিয়ার অ্যান্ড হেলথ, এই জিনিসটা রিটেনে অনেকবার আসে এবং এসেছেও আগে। সেটা হচ্ছে যে প্রথমেই চাইল্ড রিয়ারিং, আমি একটা চাইল্ডকে কিভাবে মানুষ করব, তার নিউট্রিশন, তারপর তার স্লিপ, এই জিনিসগুলো কিন্তু ফ্যামিলি ফাংশন করে থাকে। তারপর হচ্ছে সোশ্যালাইজেশন, যে কোনো মানুষকে সোশ্যালি তাকে অ্যাক্টিভ করে তোলা, অন্য মানুষের সাথে মেশা, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলত ফ্যামিলি থেকেই পেয়ে থাকি এবং এই জিনিসগুলো আমার বিহেভিয়ারটা গঠন করে। তারপর হচ্ছে পার্সোনালিটি ফরমেশন, সেই একই কথাই, ফ্যামিলির উপর নির্ভর করে। তারপর কেয়ার অফ ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট, ছোট বাচ্চারা অথবা হচ্ছে যে যারা ষাটোর্ধ্ব, যারা নিজে নিজে চলতে পারেন না অথবা কোনোভাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের জন্য। তারপর হচ্ছে স্ট্যাবিলাইজেশন অফ অ্যাডাল্ট পার্সোনালিটি, কেউ কখনো স্ট্রেসে থাকলে সেই স্ট্রেসটাকে কমানোর জন্য ফ্যামিলি কাজ করতে পারে। তারপর হচ্ছে ফ্যামিলিয়াল সাসেপ্টিবিলিটি টু ডিজিজ, এইটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির মধ্যে কিছু নির্দিষ্ট জিনিস আছে, তারা নির্দিষ্ট কাজ করে, যে কাজগুলো আসলে ডিজিজের ক্ষেত্রে লিড করে, সেটা হচ্ছে ফ্যামিলি এই ক্ষেত্রে ডিজিজে ইনভলভ হতে পারে। তারপর হচ্ছে ব্রোকেন ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলির কারণে আমরা জানি যে ব্রোকেন ফ্যামিলির যে চিলড্রেন থাকে তারা দেখা যায় যে মেন্টালি একটু পিছিয়ে পড়ে এবং তাদের মেন্টাল যে কন্ডিশন সেটা অনেক অনেক হ্যাম্পার হয়। এই ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলির এটা একটা প্রবলেম। এবং আরেকটা হচ্ছে প্রবলেম ফ্যামিলি, যাদের ফ্যামিলির মধ্যে সবসময় ঝগড়াঝাটি বা সমস্যা লেগে থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে পার্সোনালিটির ক্ষেত্রে সেটা প্রভাব ফেলে। এরপর হচ্ছে ফ্যামিলি রিলেটেড কিছু ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, সেটা আমি বলে দিই। যেমন সোসাইটি আছে, সোসাইটি ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। কমিউনিটি, এটারও জিজ্ঞেস করতে পারে। কাস্টম এবং কালচার, এই দুইটা কিন্তু জিজ্ঞেস করা পসিবল। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত যে কালচার, কাস্টম কিন্তু কালচারেরই একটা ভাগ। মানে কালচারের কাস্টম এবং আরো অনেক কিছু যেমন বিলিফ, ল, রিলিজিয়ন, এগুলা নিয়ে মূলত কালচার ফরমেশন হয়। এই জিনিসগুলো একটু ডেফিনেশন বলার মতো করে বললেই হবে, না পারলেও সমস্যা নেই। তারপর আরেকটা আছে কালচারাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন কালচারাল ফ্যাক্টরের কারণে দেখা যায় যে একটা নির্দিষ্ট সোসাইটিতে বা কালচারে কোনো একটা ডিজিজ বেশি, ঠিক এই কারণগুলোর কারণে। আশা করি এইটুকু পড়লেই হবে। ধন্যবাদ আপু। আপু, এই বিহেভিয়ারাল সায়েন্স থেকে লাস্ট কোয়েশ্চেন ছিল, এখানে আরো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আর একটা হচ্ছে লিডারশিপ। এই টপিকগুলো আমাদের প্রফের জন্য কতটা ইম্পর্টেন্ট বা আমাদের প্রফের জন্য এই টপিকগুলো পড়তে হবে কিনা সেটা সম্পর্কে আপু একটু বল। আচ্ছা, ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা আসলে এটা নিয়ে ডিউতে শুধু একবার একটা কোয়েশ্চেন এসেছিল, তো সেই জন্য আমি বলবো যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে একবার একটু এই টপিকটা কিন্তু ফরেনসিক মেডিসিনেও আছে। তো আমি যদি ফরেনসিক মেডিসিনের ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা ভালো করে পড়ে রাখি, ওই জিনিসটা কিন্তু কমিউনিটি মেডিসিনে লিখে দিলেও হবে। তো আমি এটাই রিকমেন্ড করব যে ফরেনসিক মেডিসিনের ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা আমরা ভালো করে পড়বো। এরপর হচ্ছে ওইখান থেকে ডেফিনেশন এবং কিছু কম্পোনেন্ট আছে সেগুলো আমি যদি বাই চান্স এসে যায় তাহলে আমি লিখতে পারবো, এটাই। আর এখানে ক্ষেত্রে হচ্ছে অনেক সময় বলা হয় যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এখানে আসতে পারে। এটা আসলে ভাইবার জন্য একেবারেই ইম্পর্টেন্ট না, ভাইভাতে একদমই জিজ্ঞেস করে না। আমি এরপরও বলবো যদি জিজ্ঞেস করে ফরেনসিক মেডিসিনেরটা ভালো করে পড়ে নিতে, তাহলে দুইটা সাবজেক্টই আসলে কভার আপ হয়ে যাবে।
আর কিছু জিনিস আমার নিজের অপিনিয়ন দেওয়া যেতে পারে যে হাউ টু ইমপ্রুভ দ্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এইটুকু পড়লেই হবে। এরপর হচ্ছে লিডারশিপ। লিডারশিপটা আসলে ইম্পর্টেন্ট। লিডারশিপের ইম্পর্টেন্সটা কি, লিডারের সংজ্ঞা এবং কোয়ালিটিস অফ এ গুড লিডার, এই জিনিসগুলো কিন্তু রিটেনে আসতে পারে এবং আসেও, আমাদের টার্মেও এসেছিল কয়েকবার। তাহলে আমি লিডারের সংজ্ঞাটা পড়বো, যে লিডার, এ লিডার ইজ এনি পার্সন হু ক্যান ইনফ্লুয়েন্স এ গ্রুপ অফ পিপল, একটা গ্রুপ অফ পিপলকে ইনফ্লুয়েন্স করবে এবং গাইড দেম টু এ স্পেসিফিক অ্যাকশন। কোন একটা স্পেসিফিক অ্যাকশনে সে শুধু ইনফ্লুয়েন্স করবে না, গাইডও করবে। এরপর এখানের মধ্যে মূলত কোয়ালিটিস অফ এ গুড লিডার আছে। এই কোয়ালিটিস গুলা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে আছে যে তাকে কম্পিটেন্ট হতে হবে, তারপর হচ্ছে কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে, তারপর ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে, তারপর টলারেন্ট হতে হবে, তারপর যে যেখানে যার যে ক্রেডিট সেটা তাকে দিতে হবে। এমন অনেক কিছু আছে, সে নিজেই গুড এক্সাম্পল দিবে। এরকম কয়েকটা 5টা 6টা রিটেনে লিখতে পারলেই এনাফ, যে কোয়ালিটিস অফ এ গুড লিডার। তারপর যে লিডারশিপ চ্যাপ্টারটা আছে, লিডারশিপ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এই যে লিডারশিপ টপিকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে লিডারশিপের টাইপ আছে এবং এই জিনিসটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তো এটা খুবই সোজা, যে লিডারশিপ হচ্ছে, লিডারশিপের যে সংজ্ঞাটা আছে সেটা যে কোনো জায়গা থেকে পড়লেই হবে, অথবা লিডার থেকে একটু মডিফাই করে লিডারশিপটা বলে দিলেই হবে। ডেফিনেশনটা তো না, এখানে হচ্ছে টাইপস অফ লিডারশিপটা ইম্পর্টেন্ট। 3টা টাইপ আছে, একটা হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ, আর একটা হচ্ছে ফ্রি রেইন লিডারশিপ। অটোক্রেটিক লিডারশিপটা হচ্ছে যে পুরো রাষ্ট্রের মধ্যে একজনই অটোক্রেট থাকবেন, মানে স্বৈরাচারী যেটাকে বলে স্বৈরাচারী লিডারশিপ, সেটাই হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ। যেমন মাও সে তুং ইন চায়না, সেখানে ক্ষেত্রে হচ্ছে ওনার একজনেরই একটা ডিসিশন থাকবে এবং উনি কারোর সাথে কনসাল্ট না করেই অর্ডার দিয়ে দিবেন। আর একটা হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ, যেটা আসলে বাংলাদেশে প্রচলিত। এটা নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ হচ্ছে এই ক্ষেত্রে একজন প্রধান থাকেন, ঠিক আছে, কিন্তু উনি অন্যদের সাথে আলোচনা করেন এবং সে অনুযায়ী অর্ডার ইস্যু করেন। আরেকটা হচ্ছে ফ্রি রেইন লিডারশিপ, এটা একদমই অন্যরকম কনসেপ্ট। এইখানে হচ্ছে এমন, আমরা জানি যে সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক যে চেতনাটা, সেটা আসলে মূলত ফ্রি রেইন লিডারশিপ থেকেই এসেছে। সেখানে হচ্ছে আসলে কোন একটা ডেফিনিট লিডার থাকে না। সোসাইটির মধ্যে একটা যে লিডার আছে সে লিড করে না, সে হচ্ছে যে কোনো কিছুতে পার্টিসিপেটও করে না, গ্রুপটা হচ্ছে নিজে নিজের মতো চলতে থাকে। এই জিনিসটাই হচ্ছে ফ্রি রেইন লিডারশিপ। তারপর আসে লিডারশিপের ফাংশন। কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো পড়ে ফেললেই হবে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আসলে লিডারশিপের টাইপটাই ইম্পর্টেন্ট। এখন আমাদের বিহেভিয়ারাল সায়েন্সটা এইটুকু পর্যন্তই। এরপর আসলে এইটুকু পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ আপু। আর আপু, পরবর্তী টপিকটাতে যাওয়ার আগে একটু ইন্টারাপ্ট করছি। আপু, আমরা অলরেডি 1.5 ঘন্টার কাছাকাছি চলে এসেছি সেশনটাতে। তো আমরা পরবর্তী পার্টটুকু কি আরেকটু সময় নিয়ে শেষ করে দিব, নাকি আজকে এখান পর্যন্তই থাকবে? আচ্ছা, আজকে এইখান পর্যন্তই থাকুক। আমি ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনশাআল্লাহ ডেমোগ্রাফির সাথে নেওয়ার চেষ্টা করব। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিহেভিয়ারাল সায়েন্সটা এর আগে এত ডিটেলসে কখনোই পড়া হয়নি। আপনি এত সুন্দরভাবে, মাশাআল্লাহ, এত ডিটেলসে পড়িয়েছেন যে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম থাকার কথা। ক্লাসটা আপু খুবই ইফেক্টিভ ছিল। আমার মনে হয় আজকে আমাদের সাথে যারা ছিল সেশনটিতে, তাদের কাছেও ক্লাসটি অনেক ইফেক্টিভ ছিল এবং প্রফের জন্য একটা সহজ আর কুইক প্রিপারেশন হয়ে গেল বিহেভিয়ারাল সায়েন্সের উপরে। যখন আমরা রিভিশন দিব এই অধ্যায়টা, তখন আমাদের কাছে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আর যারা আমাদের সাথে এতক্ষণ সাথে ছিলেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপুর পরবর্তী সেশনগুলোতে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপু, আপনি কি কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে?
আচ্ছা, বলতে চাই হচ্ছে যে বিহেভিয়ারাল সায়েন্সটা আসলে আমি একটু ডিটেলসে পড়িয়েছি এই জন্য যে যাতে বিহেভিয়ারাল সায়েন্সের উপর আলাদা কোনো এফার্ট দিতে না হয়, পরীক্ষার আগে জাস্ট এই ভিডিওটা যদি দেখতে পারি আমরা একবার, তাহলেই কিন্তু আমার মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। এবং সাথে যদি বইটা রেখে একটু চেষ্টা করি যে পড়ার, ইনশাল্লাহ হয়ে যাবে এবং আলাদা করে কোনো প্রিপারেশন নিতেই হবে না। আশা করি আজকের সেশনটা সবার জন্য অনেক ইফেক্টিভ হয়েছে, এবং প্রফ বলি অথবা টার্ম বলি এর আগে অবশ্যই একবার ভিডিওটা দেখে নিলে ইনশাল্লাহ পুরোটাই কাভার হয়ে যাবে। আজকে যদি সেশন থেকে কেউ উপকৃত হয় তাহলে আমার সার্থকতা। আচ্ছা, তাহলে আজকে সেশনটা শেষ করছি। আসসালামু জি আলাইকুম। আপু, ইনশাআল্লাহ আমরা সবাই অনেক বেশি উপকৃত হব এই সেশনটি থেকে। আপু আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আপু আমরা আজকে সেশনটা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে।